আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা। ইসলামিক জীবন কতই না সুন্দর জীবন এই গল্পটি বলে বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটি মন থেকে অনুভব করার জন্য। গল্পের নাম হয়নি বলা ভালোবাসি। মাহির, এখানে দাঁড়িয়েছিস কেন বাবা? মেয়েটা তোর জন্য অপেক্ষা করতেছে, ভেতরে যা। সরি আম্মু, আমার পক্ষে ওকে কখনো মেনে নেওয়া সম্ভব হবে না। কি বলছিস এগুলো বাবা? তোদের বিয়ে হয়ে গেছে আর এখন এগুলো কি বলছিস? আম্মু, আমি আগেও বলেছি। বাবা, তোর মা বাবা যে কি রেখে এরকম একটা মেয়েকে তোর জন্য পছন্দ করলো আল্লাহ জানে। পৃথিবীতে কি সুন্দরী মেয়ের অভাব পড়েছে নাকি? বললেন মাহিরের চাচি। ভাবি, আমরা ওর দিনদারিতা দেখে পছন্দ করেছি। তাছাড়া মেয়েটা দেখতেও যথেষ্ট মিষ্টি। কারো সম্পর্কে এরকম কথা বলাটা গীবত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে সূরা হুমাজার শুরুতেই বলেন, ধ্বংস তাদের জন্য যারা অগ্রপশ্চাতের নিন্দা করে বেড়ায়। বাহ, রাবিয়া বউ ঘরে আসতে না আসতেই তোর বইয়ের প্রতি এত দরদ উঠল। ভাবি, আপনি যে ভুল করছেন সেটা শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত শ্রবণকারী ও গীবতকারীদের একজন। তাবরানি। তাছাড়া মেয়েটাকে আমাদের ঘরের বউ করে এনেছি, ওর প্রাপ্য মর্যাদা দেওয়াটাও আমাদের দায়িত্ব। যাক যাক, দুদিন যাক, তখন দেখব বৌমার প্রতি কেমন এত দরদ থাকে। কিছুটা মুখ ভেঙচিয়ে বললেন, ইনশাল্লাহ ভাবি। আল্লাহ আমাদের বউ শাশুড়ির সম্পর্কটা আরও দৃঢ় ও মজবুত করে, একে অপরের প্রতি মহাব্বত আরও বাড়িয়ে দিবেন বলে মুচকি একটা হাসি দিলেন রাবিয়া খানম। তৎক্ষণাৎ রাগে গজগজ করে শাড়ির আঁচলটা গটিয়ে তার রুমের দিকে চলে গেলেন মাহিরের চাচি। মাহির, বাবা শোন, মেয়েটাকে আমি নিজে দেখে পছন্দ করেছি। তোর খারাপ হোক এটা কখনোই আমরা চাইব না। তুই রুমে যা বাবা। মেয়েটা এতক্ষণ ধরে একা একা বসে আছে। মাহির কোনো কথা না বলে রুমের দরজা দিয়ে রুমে ঢুকে পড়ে। মা বাবার একমাত্র ছেলে মাহির এবং মেয়ে মারিয়া। মাহির পড়াশোনা শেষ করে এখন আপাতত বেকার। বাবাকে ভীষণ ভয় করে। তার আব্বু ইমরান আহমেদ একজন বিজনেসম্যান। খুব সততার সাথে তিনি তার ব্যবসা চালিয়ে যান। শুরুর দিকে ব্যবসার জন্য তার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় তিনি আরেকজনের সাথে শেয়ার ব্যবসা করেন। পরে যখন তিনি জানতে পারেন তার সহযোগী সুদ, ঘুষ দেওয়া নেওয়া এবং হারাম উপায়ে টাকা উপার্জনের সাথে জড়িত, তখন তিনি তৎক্ষণাৎ তার সাথে সমস্ত লেনদেন শেষ করেন। তারপর অনেক দিনে একটু একটু করে টাকা জমিয়ে এই হালাল উপায়ে বিজনেস শুরু করেন। এই কয়দিনে তার অনেক কষ্ট সহ্য করতে হয়। একদিকে মাহিরের এবং মারিয়ার পড়াশোনার খরচ, অন্যদিকে সংসার চালানো, সব মিলে অনেক বড় ঝড় সামলাতে হয়। কিন্তু তারপরও তিনি হারাম রুজির দিকে ঝুঁকে পড়েননি। কারণ তার মনে সবসময় কোরআনের এই আয়াতটার কথাই স্মরণ থাকত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুদ ভক্ষণ করে তারা শয়তানের স্পর্শে মহাভিভূত ব্যক্তির অনুরূপ, কিয়ামত দিবসে দণ্ডায়মান হবে। এর কারণেই যে তারা বলে ব্যবসা সুদের অনুরূপ বৈধ নয়, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতঃপর যার নিকট তার রবের পক্ষ থেকে উপদেশ সমাগত হয়, ফলে সে নিবৃত্ত হয়। সুতরাং যা অতীত হয়েছে তার কৃতকর্ম আল্লাহর উপর নির্ভর, এবং যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানেই চিরকাল অবস্থান করবে। সূরা আল বাকারা। আল্লাহর অশেষ রহমতে এখন তিনি অনেক বড় একজন ব্যবসায়ী। নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে মাহির ওয়াশরুমে চলে যায়। মাহিরের স্ত্রী তারিন মাহিরের আচরণ দেখে তার দিকে এক পলকের জন্য চোখ তুলে তাকায়। কিছু বুঝতে না পেরে পরক্ষণে আবার চোখটা নামিয়ে ফেলে। মা বাবার একমাত্র মেয়ে তারিন। একমাত্র মেয়ে হওয়ার বাবা মায়ের বেশ আদরের। তারিন গ্রামের পরিবেশ থেকে বড় হয়, আধুনিক চালচলনগুলো তাকে স্পর্শ করতে পারেনি। তবে কথাবার্তায় সে একটু চঞ্চল টাইপের। তার কথার সাথে কখনো কেউ পেরে ওঠে না। তারিন এতক্ষণ ভাবছিল মাহির হয়তো ওয়াশরুম থেকে বের হয়ে তার সাথে দুরাকাত নফল নামাজ আদায় করবে, নতুন জীবনের সূচনা করতে। কিন্তু মাহিরের কথায় তারিনের সমস্ত ভুল ধারণা কেটে গেল। তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার সমস্ত স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। শোনো, কথাগুলো তোমাকে বিয়ে করার আগে বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি, সেজন্য সরি। তোমাকে কখনোই আমি আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমার কাছে কখনো কোনো অধিকার দেখাতেও আসবে না। আব্বু জানে আমি এই বিয়েতে রাজি না, তারপরও আমাকে বাধ্য করে বিয়েটা করতে হয়। আমি জানি এই কাজটা আমার ঠিক হয়নি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। সময় হলে হাতে ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। এক নাগারে গড়গড় করে মাহির কথাগুলো বলে গেল। তারিন এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, কিন্তু মাহিরের সেদিকে কোনো খেয়াল নেই। হাতের পিঠ দিয়ে চোখের পানি তাড়াতাড়ি মুছে ফেলল তারিন। তারপর কিছুটা দৃঢ় কণ্ঠে বলল, আপনাকে একটা কথা বলতে পারি? মাহির কিছুটা বিরক্তির দৃষ্টি নিয়ে বলল, বলো। আমাকে মেনে না নেওয়ার কারণটা জানতে পারি? তোমাকে আমার পছন্দ না, বলেই বারান্দার দিকে চলে গেল মাহির।
মাহির বিয়ের আগে একবার তারিনের একটা ছবি দেখেছিল, কিন্তু তারিনকে দেখে তার কাছে মোটেও পছন্দ হয়নি। কারণ তারিনের মধ্যে আধুনিকতার কোনো ছোঁয়া নেই। তার কাছে তারিনকে খ্যাত টাইপের একটা মেয়ে মনে হয়েছিল। এই মুহূর্তে তারিন কি করবে সেটা বুঝতে পারছিল না। চোখ দিয়ে অজস্র ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে একমাত্র তার রবি তাকে সান্ত্বনা দিতে পারেন। তার মনের ভেতর জমে থাকা সমস্ত কষ্টকে দূরীভূত করতে পারেন। তারিন তৎক্ষণাৎ অজু করে জায়নামাজ বিছিয়ে দুরাকাত নফল নামাজ পড়তে বসে। জায়নামাজটা আগ থেকে রাবিয়া খানম চোখে পড়ার মতো এক কোণে রেখে দিয়েছিলেন, যার কারণে সেটা খুঁজে পেতে তারিনের কোনো অসুবিধা হয়নি। নামাজ শেষ করে মোনাজাতে তার রবের কাছে প্রার্থনা করতে লাগলো তারিন। হৃদয়ের গহীনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা অনেক কাকতি মিনতি স্বরে আল্লাহর সামনে তুলে ধরে। তারিন যে দেখতে খুব একটা খারাপ তা না। শ্যামলা গায়ের রং, কিন্তু মুখটা ভীষণ মায়াবী। তাছাড়া কথা বলার ধরনটাও অসাধারণ। খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। প্রথম দেখাতে যে কেউ তার সাথে ভাব জমিয়ে নিতে পারে। সেজন্য আধুনিক পরিবেশে বোরকা পরিহিত অবস্থায় থাকলেও তার ক্লাসের সব মেয়েরা তাকে ভীষণ পছন্দ করে। তাদের সবার কাছে এখনও দিনের আলোয় পৌঁছায়নি ঠিক, কিন্তু তারিনকে দেখে তারা অনেকে চেষ্টা করে তার মতো পর্দা করে চলতে। তারিনের বেস্ট ফ্রেন্ড ফাতেমা সবসময় তারিনকে সাপোর্ট করে। আল্লাহর জন্য সে তারিনকে ভালোবাসে। তাদের একে অপরের প্রতি এত নিখুঁত ভালোবাসা ও বন্ধুত্ব দেখে ক্লাসের অনেকেরই কিছুটা হিংসা হয়। যদিও তারা সরাসরি তারিনকে এ ব্যাপারে কিছু না বলে না, কিন্তু তাদের কথাবার্তায় এমনটাই মনে হয়। তারিন গ্রামে থাকলেও পড়াশোনা করে শহরের স্বনামধন্য একটা মহিলা কলেজে। বিয়ের প্রথম রাতেই মাহিরের কাছ থেকে এমন কথাবার্তা তারিন কখনো আশা করেনি। মনের ভিতর অনেক কষ্ট বিরাজ করলেও যখন ইসলামের মহিষী নারীদের কষ্টে জীবন কাহিনীর কথাগুলো মনে পড়ে, তখন তার ভেতরে বহমান সমস্ত কষ্টের কথা ভুলে গেল। তাকেও তাদের মতো ধৈর্য ধারণ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে। যদিও তাদের মধ্যে এত ধৈর্য শক্তি তার নেই, তবু আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আল্লাহ কখনো তার বান্ধার অকল্যাণ করেন না। তিনি তার বান্ধার পরীক্ষা নেওয়ার জন্যই মাঝে মাঝে তাদের দুঃখে কষ্টে নিপতিত করেন। এর ফলে তিনি তার বান্দাকে ক্ষমা করে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তি কোনো ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কষ্ট, অস্থিরতা, এমনকি কোনো কাটা বিঁধলেও যদি সে সবর করে আল্লাহর উপর খুশি থাকে, তাহলে তার কারণে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন। সকালে ফজরের আজানে ঘুম ভাঙে তারিনের। যাহ, আজকে আর তাহাজ্জুদটা পড়তে পারলাম না। বিছানার মাঝে একটা পার্টিশন দিয়ে দুজন দুপাশে শুয়ে পড়েছিল, যেটা তারিনের এইমাত্র খেয়াল করল। রাতে তারিন এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় 10টার দিকে মাহির বাড়িতে ফিরে চোখে ঘুম ঘুম থাকায় সাত পাঁচ না ভেবে শুয়ে পড়ে তারিনের অপোজিটে পাশে। তারিন মনে মনে ভাবছে, এই মুহূর্তে ওনাকে ঘুম থেকে ওঠানোটা কি ঠিক হবে, যেখানে উনি আমাকে তার স্ত্রী হিসেবেই মানেন না? না, উনি আমাকে মানুন বা নাই মানুন, উনি তো এখন আমার স্বামী। যতদিন ওনার উপর আমার দায়িত্ব রয়েছে, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। মনের মধ্যে কিছুটা ভয় নিয়ে মাহিরকে নাড়া দেওয়ার জন্য সামনের দিকে কিছুটা হাত বাড়ায় তারিন, কিন্তু সাহস পাচ্ছে না বলেই পরক্ষণে আবার হাতটা গটিয়ে নেয়। হে আল্লাহ, তুমি আমাকে সাহস দাও। মনের সমস্ত শক্তিকে একত্র জড়ো করে পুনরায় হাতটা বাড়াতে যাবে। ঠিক তখনই রাবেয়া খানমের কণ্ঠ শুনতে পায় তারিন। আসতে পারি? কিছুটা হকচকে উঠে তারিন, আসসালামু আলাইকুম। আসুন আম্মা। ওয়ালাইকুম আসসালাম। মাহির উঠেছে? জি না, মানে ওনাকে ডাকতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ওকে জাগিয়ে দিচ্ছি। তুমি নামাজ পড়ে নাও। আচ্ছা। রাবিয়া খানম মাহিরকে জাগিয়ে দিয়ে ওনার রুমে চলে যাবেন। তখন কি যেন মনে করে পেছন থেকে তারিনকে ডাক দিলেন, শুনো তারিন। হ্যাঁ আম্মা বলেন। নামাজ শেষ করে একবার আমার সাথে দেখা করো তো। তারিন মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মা। রাবিয়া খানম রান্নাঘরে সকালে নাস্তা রেডি করছেন। ফ্রিজ থেকে 4টা ডিম বের করে একটি বাটিতে রাখলেন। তারপর ডিমগুলো টোকা দিয়ে ফাটিয়ে অন্য একটা বাটিতে ডিমের অংশগুলো রাখলেন। তারিন নামাজ শেষে রান্নাঘরে ঢুকতে যাবে, তার আগেই দেখে রাবিয়া খানম অলরেডি নাস্তা বানানো শুরু করে দিয়েছেন। আম্মা, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি যান, আমি নাস্তা তৈরি করে দিচ্ছি। রাবিয়া খানম মুচকি হাসলেন, তার কোনো প্রয়োজন নেই। আমি আমার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলিনি। আমার কাছে আমার মেয়ে মাহিয়া যেমন, তুমিও তেমন। শোনো তারিন, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ আম্মা বলেন। নাস্তা তৈরির জন্য এইটা ওটা হাতে নিতে নিতে বললেন, আমার ছেলেটা একটু রাগী স্বভাবের, কিন্তু তার মনটা অনেক ভালো। ওর কিছু খারাপ ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে মিশেও এরকম হয়ে গেছে।
কোনটা ভালো কোনটা মন্দ সেটা এখন আর বাছবিচার করতে পারে না। আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে, তুমি আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। এটা তোমার সংসার, আর তোমার সংসারকে তোমায় নিজে টিকিয়ে রাখতে হবে। পারবে না আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনতে? তারিন কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ নীরব থেকে মনের অজান্তেই বলে উঠল, পারবো, আমি পারবো ইনশাল্লাহ। আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন, সেটা তোমাকে বলতে হবে না। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আল্লাহ তোমাদের সংসারটাকে হাসি খুশিয়ে ভরিয়ে দিন। আম্মু, আম্মু, দেখো তোমা, মাহির কি জন্য ডাকছে। আচ্ছা আম্মা, মাহিরকে বলে দিও ওর যা দরকার সেটা তোমার কাছে বলতে। আচ্ছা শুনুন, কে জন্য আমাকে ডাকছেন সেটা আমাকে বলতে পারেন। তোমাকে কে বলল আসতে? আম্মা বলেছেন। মাহির তারিনের মুখের সামনে এসে রাগান্বিত হয়ে বলল, আমার আম্মুর সাথে দরকার, বুঝেছ? জি, কিন্তু আম্মা এখন আসতে পারবেন না, তাই আমাকে কথাটা বলতে পারেন। আর না হলে আপনাকে নিজেকেই নিজের কাজটা করতে হবে। মাহির আম্মু আম্মু বলে রুম থেকে বেরিয়ে গেল, আর তারিন অসহায়ের মতো এখানে ঠাই দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, মায়ের কাছে দেওয়া কথাটা, আমি তো ওনাকে কথা দিয়েছি ওনার ছেলেকে আমি সঠিক পথে ফিরিয়ে আনবো, কিন্তু আম্মা তো জানেন না এই বাড়িতে আমি মাত্র কটা দিনের জন্য আছি। তারপর উনি আমাকে, কথাটা ভাবতে শরীর শিরশিরে উঠল তারিনের। ভাবি, আসতে পারি? আরে মাহিয়া, এসো এসো, তোমার সাথে তেমন কথা বলারই সুযোগ পাইনি। মাহিয়া, তবে মন খারাপের কিছু নেই, এখন থেকে আমরা দুজনে অনেক অনেক কথা বলবো। মুচকি হেসে, আমার মিষ্টি ভাবি। আচ্ছা ঠিক আছে ভাবি, আজকে আমাকে একটু কলেজে যেতে হবে, পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আনতে হবে। কথাটা শুনেই তারিন কি যেন একটা ভাবতে শুরু করলো। কি হলো ভাবি, কি নিয়ে চিন্তা করছো? মাহিয়ার কথায় তারিনের খেয়াল ফিরে আসে, নিচু কণ্ঠে বলল, আরে কিছু না। আচ্ছা ঠিক আছে, তোমার দেরি হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ওকে ভাবি, টাটা বাই বাই। মাহিয়া শুনো। হ্যাঁ ভাবি বলো। টাটা বাই বাই না, বলো আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। মাহিয়া ঘর থেকে বের হয়ে তার বান্ধবী মরিয়মকে ফোন দেয়। কি রে মরিয়ম, এখনো তুই রেডি হসনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি রেডি। তুই কোথায় আছিস? আমি কফি শপের সামনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। আর শোন, আজকে কিন্তু মনে করে আমার সিটটা নিয়ে আসবি। আচ্ছা বাবা, আচ্ছা। হি হি হি। আর শোন, তুই আরেকটু এগিয়ে আয়, এখান থেকে আমাদের রিক্সা পেতে সুবিধা হবে। আচ্ছা, তুই দ্রুত বের হ। মাহিয়া মরিয়মের বাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু মরিয়মের বের হওয়ার কোনো নামই নেই। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর মরিয়মকে ফোন দিতে যাবে, এমন সময় একটা ছেলেকে মরিয়মের বাসা থেকে বের হয়ে আসতে দেখে মাহিয়া, আসসালামু আলাইকুম, আমি মরিয়মের ভাই। ও কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এমন সময় ওর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, যার কারণে আজকে ওর পক্ষে ক্লাস করা সম্ভব হবে না। আর এই যে আপনার সিটটা। সব কথাগুলো মাথা নিচু করে একসাথে বলে গেল ইমন। কোনো মেয়ের সাথে কথা বলার অভ্যাস না থাকার কারণে কিছুটা সংকোচ নিয়ে কথাগুলো বলে। মাহিয়া সালামের জবাব নিয়ে ইমনের হাত থেকে সিটটা ব্যাগে ঢুকিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। হাতে তেমন সময় না থাকায় মরিয়মকে আর দেখতে যেতে পারেনি। মাহিয়া আরও কিছু কথা বলতে চেয়েছিল মরিয়মের ব্যাপারে, কিন্তু কোনো এক বাধার কারণে কিছু বলতে পারল না। সারাটা রাস্তায় এই কথাটা ভাবতে ভাবতে কলেজে এসে পৌঁছায় মাহিয়া। মাহিয়া কথাবার্তায় যথেষ্ট স্মার্ট, ক্লাসের সব ছেলের সাথে সারাদিন হাসি ঠাট্টা করে, কিন্তু আজ ইমনের সাথে কথা বলতে না পারাতে নিজের কিছুটা অবাক হয়ে যায়। নতুন পরিবেশে তারিন কিছুটা একাকত্ব অনুভব করছে। নিজের বাড়িতে থাকতে সারাক্ষণ এটা ওটা করতে করতে সময় চলে যেত, কিন্তু এখন যেন কিছুই ভালো লাগছে না তার। ছোটবেলায় সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তেই কিছুটা মন খারাপ হয়ে যায়। এমন সময় তারিন ফোনের রিংটনের শব্দ শুনতে পায়। ফোনের নাম্বারের দিকে চোখ পড়তেই খুশিতে তার মন ভরে ওঠে। আসসালামু আলাইকুম, আম্মু ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কি করো আম্মু? এই তো বসে বসে তোর কথাই চিন্তা করছিলাম। কাল সন্ধ্যায় কথা বলার পর আর একবারও ফোন দিলি না, জানিস সারাক্ষণ শুধু তোর কথাটাই মনে পড়ে। কথাটা শুনেই তারিনের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো। কিছুক্ষণ থেমে নিজেকে সংযত করে বলল, আম্মু, তোমাদের কথাও আমার খুব মনে পড়ে। আব্বু কি করছে এখন? এই তো আমার পাশেই বসে আছে, নে কথা বলতো ওর আব্বুর সাথে। দাও মা। তারিন, আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আব্বু, তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে রে মা। তুই কি করছিস?
সবকিছু ঠিকঠাক চলছে তো মা? তারিন হাত দিয়ে কান্নার আওয়াজটা চেপে ধরে বলল, তোমাদের কথা ভীষণ মনে পড়ছে আব্বু। তোর কণ্ঠটা এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? কিরকম লাগছে আব্বু? তোমার শরীর তো ভালোই আছে। কষ্টকে ছাপিয়ে মুখে মিথ্যা অভিনয়ের একটা হাসি দিয়ে কথাটা বলল। কি রে, কি জন্য এত ডাকাডাকি করছিস? আম্মু, আজকে আমার এক বন্ধুর বাসায় পার্টি আছে, ওখানে যেতে হবে। কিন্তু আমার ব্ল্যাক টি শার্টটা কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে কোথাও যাওয়া হবে না। মানে? মানে আজকে তো তোর অলিমা, তাই তুই কোথাও যেতে পারবি না। আম্মু, আমি এই বিয়েটাই মানি না। আর অলিমা, শোন, তোর আব্বুর কানে যদি কথাটা যায় না, তাহলে কিন্তু খবর আছে। একটু পর মেহমানরা আসতে শুরু করবে। তুই কিন্তু পাঞ্জাবি পরবি, অন্য কিছু পরিস না, না হলে আবার তোর আব্বু রাগ করবে। মাহির হুম বলে বেরিয়ে যেতে লাগলো। শোন, হ্যাঁ বলো। তারিনকেও বলে দিস একটা সুন্দর দেখে শাড়ি পরতে। আম্মু, আমি কেন? মাহির, দেখতেই তো পারছিস আমার এখানে অনেক কাজ বাকি আছে। যা গিয়ে তাড়াতাড়ি বল। হুম। মাহিয়া কলেজ থেকে মাত্র বাড়িতে এসে পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারিনের রুমে ঢুকবে এমন সময় দেখে মাহির দরজার সামনে দাঁড়িয়ে ঘুরঘুর করছে। ভাইয়া, কি করছো এখানে? কই, কিছু না তো। আমি স্পষ্ট দেখেছি তুমি এখানে দাঁড়িয়ে ঘুরঘুর করছো। কি করছিলে বলো? বললাম না কিছু না। তুমি না বলে কি হলো? আমি তো সব দেখেছি। এই তো বেশি কথা বলিস কেন? দিব একটা? হি হি হি। আমি কিন্তু ভাবিকে বলে দেব। মাহির ভ্রুকুচকে বলল, কি বলবি? এই যে তুমি এখানে ঘুরঘুর করছো। তবে রে, দাঁড়া। মাহিয়া দৌড়াতে দৌড়াতে তারিনের রুমে এসে ঢুকে পড়ে। ভাবি বাঁচাও বলে মাহিয়া তারিনের পিছনে এসে লুকিয়ে পড়ে। আচমকা এভাবে দৌড়ে এসে তারিনের পিছনে লুকানোর ফলে তারিন কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর নিজেকে সামলিয়ে মাহিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। মাহিয়াকে দৌড়ে ধরতে না পারায়, ধরতে পারলে খবর আছে এরকম একটা ইশারায় বুঝিয়ে রুম থেকে বেরিয়ে যায় মাহির। মাহিয়া, কখন আসলে? এই তো ভাবি, মাত্র এসে তোমার কাছে আসলাম। তো অ্যাডমিট কার্ড পেয়েছো? হ্যাঁ ভাবি, পেয়েছি। আর পরীক্ষার প্রস্তুতি কেমন? এই তো মোটামুটি। মোটামুটি কেন? তেমন পড়া হয়নি। মাহিয়া, এভাবে বললে তো হবে না, মন দিয়ে পড়ালেখা করতে হবে। হুম। আচ্ছা ভাবি, তোমার পড়ালেখার কি খবর? তুমি কি পড়ালেখা চালিয়ে যাবে? জানি না মাহিয়া। জানো না মানে? তোমার পড়ালেখার ইচ্ছে থাকলে অবশ্যই পড়বে। আমি আব্বুকে বলবো তোমার পড়ালেখার ব্যাপারে। যা যা কিল্লা মাহিয়া। তারিনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল মাহিয়া। ভাবি, আজকে তো তোমাদের অলিমা, অনেক আত্মীয়স্বজন আসবে। তো কি পড়বে কিছু ভেবেছো? না, কিছু তো ভাবিনি। দেখেছো, সবাই এক্ষুনি এসে পড়বে। আর তুমি কি পড়বে সেটাই এখনো ভাবনি। মাহিয়া, তুমি আমাকে একটু হেল্প করো না? আচ্ছা ঠিক আছে, চলো। তারিন আলমারি খুলে কয়েকটি শাড়ি বের করে অন্যদিকে মাহিয়া গহনা, সাজসজ্জার উপকরণগুলো বের করতে থাকে। মাহিয়া, একটু দেখো তো, এর মধ্যে কোন শাড়িটা পরবো? মাহিয়া কিছুক্ষণ শাড়িগুলোতে চোখ বোলানোর পর বলল, এই নীল গোলাপি রঙের শাড়িটাই তোমাকে দারুণ লাগবে। এটা? হুম, এটা কিন্তু ভাইয়ারও পছন্দের রং। তারিন মাহিয়ার আড়ালে মুচকে একটা হাসি দিয়ে শাড়ি পরার জন্য এটাকেই সিলেক্ট করে। আস্তে আস্তে মেহমানদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ইমরান আহমেদকেও কিছুটা ব্যস্ত দেখাচ্ছে। অলিমার যাবতীয় কাজের জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে তাদেরকে তিনি এটা সেটা দেখিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে পরিচিত যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। ভাবি, তোমাকে না অসম্ভব সুন্দর লাগছে। ইস, ভাইয়া দেখলেও তো তোমার থেকে চোখ সরাতেই পারবে না। হি হি হি। তারিনের মুখে একটা লজ্জার হাসি দিয়ে হাতে চড়ি পড়তে পড়তে বলল, মাহিয়া, তোমাকে কিন্তু আরেকটা হেল্প করতে হবে। কি হেল্প ভাবি? কোনো নন মাহরাম যেন আমার রুমে ঢুকতে না পারে, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। নন মাহরাম? আচ্ছা ভাবি, নন মাহরাম কি? শরীয়তের দৃষ্টিতে একজন মেয়ের সাথে যাদের দেখা করা জায়েজ নেই এবং যাদের সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণরূপে বৈধ, তাদেরকে নন মাহরম বলে। তারপর তারিন সেই 14 জন মাহরামের কথা উল্লেখ করে যাদের সাথে তার দেখা করা জায়েজ আছে। মাহিয়া তারিনের কথাগুলো খুব আগ্রহ সহকারে শোনে। এর আগেও মাহিয়া নন মাহরাম শব্দটা শুনেছে তার আব্বুর কাছ থেকে, কিন্তু আজকের মতো এত ডিটেলস শোনেনি। এই কথাগুলো মাহিয়া বুঝতে না বলে শুনতেও ভালো লাগতো না, কিন্তু আজকে তারিনের মুখ থেকে শুনতে তার কাছে বেশ ভালোই লাগছিল। মাহিয়া তারিনের কথায় সায় দিল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না ভাবি। তোমার এই ননদিনী থাকতে কোনো নন মাহরাম তোমার রুমে ঢুকতে পারবে না। হি হি হি। জাজাকাল্লা মাহিয়া। রুমে রাবিয়া খানমের আগমন। তারিন, আসসালামু আলাইকুম। আসুন আম্মা। ওয়ালাইকুম আসসালাম।
দেখি দেখি, এই শাড়িতে কি মিষ্টি লাগছে তোমাকে। মাহিয়া, দেখো তো তোর ভাইয়া রেডি হয়েছে কিনা। আচ্ছা আম্মু। মাহিয়া রুম থেকে চলে যায়। রাবেয়া খানম তারিনের হাতে একটা গয়নার বাক্স দিয়ে বললেন, ধরো মা, এটা তোমার জন্য। আমি যখন এই ফ্যামিলিতে নতুন বউ হয়ে আসি, তখন আমার শাশুড়ি আমাকে এইভাবে দিয়েছিলেন। খুব ভালো ছিলেন আমার শাশুড়ি। মাহিরের বয়স যখন 17 ছিল, তখন আমার শাশুড়ি মারা যান। অনেক ইচ্ছা ছিল তার নাতবউকে দেখে যাওয়ার, কিন্তু এর আগেই তিনি পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেন। রাবেয়া খানম তারিনের সাথে কথা বলার মাঝে কয়েকজন মহিলা আত্মীয়স্বজন রুমে এসে ঢুকে পড়ে। তারিনের সাথে সাক্ষাৎ করার জন্য তারা অধীর আগ্রহে তার দিকে এগিয়ে আসে। রাবেয়া খানমের সাথে তার পরিচিতরা কথা বলতে লাগলো। তিনি তাদেরকে বসার জায়গা করে দিলেন। আবার কেউ কেউ দাঁড়িয়ে তারিনের সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। এক গ্রুপ বের হয়ে গেলে আরেক গ্রুপের আগমন এভাবে বেলা দুপুর গড়াতে লাগলো। বেলা 3টার দিকে সবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ হয়। তারিনের ফ্যামিলি তারিনের সাথে এতক্ষণ সময় কাটানোর পর এখন বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ফারিনের বেস্ট ফ্রেন্ড ফাতেমা তাকে কিছু ইসলামিক গল্পের বই হাদিয়ে দেয়। তন্মধ্যে জাফর, ভিপি স্যারের লাভ ক্যান্ডি, রিমেডি, ইউটার্ন এবং মজলুম আদি লেখকের আধারে ঢাকা ভোর বইগুলো তারিনের কাছে অনেক ভালো লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল বইগুলো পড়ার, কিন্তু সময় ও সুযোগ হয়ে উঠতে না পারায় বইগুলো আর কেনা হয়নি। দুই বান্ধবী এতক্ষণ উল্লাসের সময় কাটানোর পর এখন ফাতেমা তারিনের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যা থেকে মাহির রুমে আসে। সারাদিনের দৌড়াদৌড়িতে শরীরটা খুব ক্লান্ত লাগছে। অন্য কোনো কিছুর দিকে মনোযোগ না দিয়ে হাত পা ছড়িয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। শুনুন, আজান হয়ে গেছে, মসজিদে যাবেন না? কথাটা কানে আসলে মাহির মাথাটা সামান্য তুলে তারিনের দিকে ক্লান্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকায়। নীল গোলাপি রঙের শাড়িতে তারিনকে অপসরীর মতো দেখাচ্ছে। নিমিষে মাহিরের মনে হতে লাগলো তার চাহনি থেকে সমস্ত ক্লান্ত ভাব চলে গেছে। এক ভালো লাগায় চক্ষু শীতলতায় মন ছুঁয়ে গেছে। কিছু সময় তারিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর পুনরায় তারিনের কথায় ঘোর কাটে মাহিরের। বিছানা ছেড়ে আলমারি থেকে টুপিটা বের করে কোনো প্রকার শব্দ না করে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায় মাহির। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারিন হাতে একটা বই নিয়ে পড়ছে। চোখে ঘুম ঘুম ভাব জমায় চশমাটা খুলে হাতে দুটো আঙ্গুলের অগ্রভাগ নিয়ে চোখের শুরু থেকে কিনারা পর্যন্ত মোছে। তারপর আবার চোখে চশমাটা পরে বইয়ের গভীর অতলে হারিয়ে যায়। হঠাৎ মাহিরের রাগান্বিত কণ্ঠ শুনে বই থেকে চোখ তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তারিন। কি হলো, এখনো বসে আছো যে? এই বিছানায় আমি ঘুমাবো। তারিন একটু নড়ে চড়ে বলল, তো ঘুমান না, তুমি এখানে থাকলে আমি ঘুমাবো কি করে? তারিন আবার ড্যাব ড্যাব করে মাহিরের দিকে তাকায়। কি হলো? আমি মাঝে একটা পার্টিশন দিয়ে দিছি, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কত শখ আমার পাশে ঘুমানোর, তাই না? দেখুন, আপনার ইচ্ছে হলে ঘুমান, না হলে এই যে দেখছেন সোফা, ওখানে ঘুমাতে পারেন। কি, আমি সোফায় ঘুমাবো? তারিন আবার বই পড়ার দিকে মনোযোগ দেয়। মাহির অগত্যা আর কোনো উপায় না দেখে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রাত প্রায় 2:30 বাজে। মাহিরের চোখে ঘুম নেই। একবার এপাশ আবার একবার ওপাশ ফিরছে। বিছানার দিকে চোখ পড়তে দেখে তারিন গভীর ঘুমে আচ্ছন্ন। আমাকে সোফায় দিয়ে ঠিক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি আমার জীবনেও সোফায় ঘুমাইনি, আর আজকে না, এখানে থাকলে সারা রাত নির্ঘুম কাটাতে হবে। কথাগুলো মনে মনে ভাবার পর মাহের সিদ্ধান্ত নেয় বিছানায় যাওয়ার। কিন্তু কোনো এক বাধা বারবার তার পথটাকে আটকে দিচ্ছে। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে মাহির বালিশটা হাতে নিয়ে চুপি চুপি তারিনের একপাশে গিয়ে শুয়ে পড়ে। তারিন ওপাশে না থাকিয়ে মনের ভেতর কল্পনা একটা বাস্তবতার চিত্র এঁকে মাহিরের হাবভাবগুলো বুঝতে চেষ্টা করলো। তারপর মুখের কোণে মুচকি একটা হাসি দিয়ে আবার গভীর ঘুমিয়ে হারিয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও তাহাজ্জুদের সময় ঘুম ভাঙে তারিনের। তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে বসে জিকির পাঠ করছে। ভোর 4:30। এর সময় বিছানার একপাশ থেকে অ্যালার্মের শব্দ তার কানে এসে পৌঁছায়। অ্যালার্ম যাতে বারবার রিপিট হয় সেই ব্যবস্থাও আগে থেকেই করে রাখে। এর একটাই কারণ, অ্যালার্মের শব্দ শুনে মাহির যেন ঘুম থেকে জাগ্রত হয়। কিছুক্ষণ পর ঠিক সেটাই হলো। মাহির অ্যালার্মের শব্দে কিছুটা বিরক্ত হয়ে বলল, কি হলো, অ্যালার্ম অফ করছো না কেন? মাহিরের জেগে ওঠা দেখে তারিন তখনই অ্যালার্ম অফ করে দেয়। দূর থেকে মাহিরের কানে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসতে লাগলো। বালিশ থেকে মাথা তুলে একটা হাই তুলে বিছানায় বসে থাকে। তারপর হাত দিয়ে মুখের ঘুম ঝাঁপ মুছে ওয়াশরুমের দিকে হেঁটে যায়। সকাল 9টার দিকে রাবেয়া খানম কিচেন রুমে রান্না করছেন। এমন সময় দেখলেন মাহির তার পেছনে দাঁড়িয়ে আছে। কি রে, এখানে কি করছিস? আম্মু, আজকে আমার একটা বন্ধু ফোন করলো,
ওরা সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছে, আর আমাকেও তাদের সাথে যেতে হবে। সে কি রে, নতুন বউকে রেখে এখন অন্য কোথাও যাওয়ার কথা ভাবছিস কিভাবে? আম্মু, আমি তোমাকে আগেও বলেছি, ওকে আমি কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। মাহির, এটা কি ছেলে খেলা? ইচ্ছে হলো কাউকে বিয়ে করলি, আর ইচ্ছে হলো তাকে ইগনোর করবি? আম্মু, ইচ্ছে হলে মানে আমি কি স্বেচ্ছায় বিয়ে করেছি নাকি? আব্বুর কথায় আমাকে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, সেটা তো তুমি জানোই। মাহির, দেখ বাবা, যাই হোক না কেন, ও তো এখন তোর বউ। মেয়েটাকে কোনো কষ্ট দিস না বাবা, ও খুব ভালো একটা মেয়ে, দেখবি ও একদম তোর মনের মতোই হবে। আম্মু, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ওদের সাথে না যেতে পারলে ওরা খুব রাগ করবে, তাই আমাকে যেতেই হবে। তোর ওই বন্ধুগুলোই তোকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। একদিন তুই এর ভুলগুলো ঠিক বুঝতে পারবি। মাহির আর কোনো কথা না বাড়িয়ে তার রুমে এসে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আপনি কি কোথাও বের হচ্ছেন? সেটা কি তোমাকে বলতে হবে? এটা বলাতেও আপত্তি নাকি? হ্যাঁ, আমার বিষয়ে কোনো কিছু জানার অধিকার তোমার নেই। অধিকার নাই বা দিলেন, আমার সাথে আপনার কথাগুলো তো শেয়ার করতে পারেন। না, পারি না। তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। তারিনার কিছু না বলে বুক সেলফ থেকে একটা বই হাতে নিয়ে বেডে পা তুলে পড়তে বসে। হজরত আসিয়া বিনতে মুজাহিমের জীবন কাহিনী। একজন মহিলা পৃথিবীতে যা চাইতে পারে তার সবই তার ছিল। আরামদায়ক জীবন, ধন সম্পদ ও প্রভাবশালী স্বামী, ক্ষমতা, দাস দাসী খাদেম। কিন্তু ইমানের স্বার্থে, আল্লাহর জন্য তিনি এসব কিছু ছাড়তে রাজি ছিলেন। তিনি বাস করতেন সে সময়ে সর্বোৎকৃষ্ট প্রাসাদে। আল্লাহ ইমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন। যখন সে বলল, হে আমার রব, আমার জন্য তোমার পাশে জান্নাতের একটা ঘর বানিয়ে দিল। হজরত আসিয়া অত্যন্ত বিষাক্ত একটা পরিবেশে বাস করতেন, যা ছিল সব দিক দিয়েই ইমানের পরিপন্থী। আল্লাহর শত্রুদের সাথেই ছিল তার বসবাস। কুফরি শক্তিকে উপেক্ষা করে নিজেকে আল্লাহর পথে অটুট রেখে ইমানের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। দোস্ত, আমরা তোর বাড়ির সামনে, বইয়ের সাথে পড়েও কথা বলতে পারবি না। এখন তাড়াতাড়ি বের হ, বলে সবাই একসাথে হো হো করে হাসতে লাগলো। তোরা একটু ওয়েট কর, আমি আসছি বলে ফোনটা কেটে দেয় মাহির। মাহির শার্টের হাতটা গুটিয়ে ঘর থেকে বের হবে, এমন সময় তারিন তার সামনে এসে পড়ে। কখন ফিরবেন জানি না, আর তোমাকে আমার জন্য অপেক্ষাও করতে হবে না। একটা টাইম তো বলেন। কথাটা শেষ করার আগেই মাহির তারিনকে পাশ কাটিয়ে চলে যায়। রাবেয়া খানম পেছন থেকে দাঁড়িয়ে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করেন। মাহিরের এমন ব্যবহারে তিনি নিজেই কিছুটা লজ্জিত হন। মারে, আল্লাহর ওপর ভরসা রাখ, আল্লাহ কখনো তোকে নিরাশ করবেন না। দেখিস, একসময় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আম্মা, আমি জানি না আপনাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো কিনা, কিন্তু আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে যত কষ্ট সহ্য করতে হয় আমি করব, কিন্তু তার জন্য আপনার সাহায্য আমার খুবই প্রয়োজন। আপনি আমার পাশে থাকলে আমি সফল হবই ইনশাল্লাহ। আল্লাহ তোর সহায় হন মা, তোর মনের আশা পূরণ হোক। আমি, তোর শ্বশুর, আমরা সবাই তোর পাশে আছি। তুই চিন্তা করিস না, আল্লাহ তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রে মা। আমি সত্যি খুব ভাগ্যবান আম্মা, আপনার মতো একজনকে শাশুড়ি হিসেবে পেয়ে। রাবেয়া খানম তারিনকে তার কাছে এনে জড়িয়ে ধরলেন। তুই আমাকে তোর মায়ের মতোই ভাববি, আমাকে তুমি করে বলবি। তারিন আবেগে আতলুফ হয়ে রাবেয়া খানমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আম্মু, ভাবিকে পেয়ে এখন আমাকে একটু আদর করো না, অভিমানী স্বরে মাহিয়া কথাটা বলে। পাগলি একটা বলে রাবেয়া খানম মাহিয়াকে ওর পাশে রেখে তার কপালে চুমু খেলেন। দোস্ত, নতুন বিয়ে করলি আজকে, কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। সঙ্গে সঙ্গে সবাই সানির কথায় সায় দিতে লাগলো। আরে শালা, তোরা আছিস পেট ভরার ধান্দায়, ওইদিকে আমি চিন্তায় শেষ। কেন রে, কি হয়েছে? তোরা তো কিছুই জানিস না। আব্বু আমার জন্য আনস্মার্ট খেট টাইপের একটা মেয়েকে ঘরে এনেছে। কালকে রাতেও ঠিকমতো ঘুমাতে পারিনি। আমি ওকে বলেছি ডিভোর্স দিব, কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। একটা উপায় বের কর তোরা, যাতে সাপও মরে কিন্তু লাঠি না ভাঙে। তুই চিন্তা করিস না দোস্ত, আমরা থাকতে তোর চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তার আগে আমাদের ট্রিট দে। ঠিক আছে, চল। মাহির সবাইকে নিয়ে দামে একটা রেস্টুরেন্টে ঢুকে। সবাই ইচ্ছে মতো এনজয় করে খাওয়া দাওয়া শেষ করলে মাহির বিল পেমেন্ট করে গাড়ি নিয়ে আবার পথ চলা শুরু করে। তারিন বসে বসে বই পড়ছে। আসরের আজান হয়ে যাওয়াতে বইয়ের পৃষ্ঠার মাঝে একটা চিহ্ন রেখে তারিন ওয়াশরুমের দিকে যায়। হঠাৎ তার কানে গানের সুর ভেসে আসায় জায়গাটা অনুসন্ধান করতে করতে মাহিয়া রুমে এসে পড়ে। মাহিয়া তারিনকে তার রুমে আসতে দেখে গান অফ করে তারিনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আমার রুমে? কিছু দরকার নাকি ভাবি? না, কিছু দরকার না।
কিন্তু তুমি এসব কি করছো? কই, কি করলাম ভাবি? এই যে মোবাইলের সাউন্ড দিয়ে গান শুনছো। মাহিয়া, তুমি কি জানো গান শোনা হারাম? হ্যাঁ জানি, কিন্তু মাহিয়া, গান শোনা হারাম কথাটা জানার পরও তুমি নির্দ্বিধায় গান শুনে যাচ্ছ। তার মানে এটা তোমাকে কখনো ভাবিয়ে তোলেনি? কখনো গভীরভাবে এটা নিয়ে তুমি চিন্তা করনি? গান শুনতে ভালো লাগে তখনই যখন তোমার অন্তরে গোমারাহির সৃষ্টি হয়। শয়তান তোমার মনকে একেবারে তার আয়ত্তে নিয়ে ফেলে, তোমার মনে হতাশার সৃষ্টি করে, গানকে তোমার কাছে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে। আল্লাহর প্রতি মহব্বতকে সরিয়ে দিয়ে তার ওয়াসাওয়াসা তোমার চারিদিকে ফেলে তখন তুমি আল্লাহর ইবাদতে কোনো মজা পাবে না, ইচ্ছে করবে না তার দেওয়া ফরজ বিধিবিধানগুলো মেনে চলতে। তোমার কাছে হয়তো গান শোনা কিছু সময়ের জন্য নিছক আনন্দ ছাড়া আর কিছুই নয়, কিন্তু এটা তোমাকে ধীরে ধীরে আল্লাহর থেকে সরিয়ে দিচ্ছে। তুমি এক ধ্বংসের দিকে ধাবিত হতে যাচ্ছ। মাহিয়া, দিনের পথে ফিরে আসো। জীবন থেকে এই মহামূল্যবান সময়গুলো অবহেলা আর আল্লাহর অবাধ্যতা করে কাটিয়ে দিও না। প্লিজ মাহিয়া, তুমি শুধু আমার ননদিনী নও, তুমি আমার ছোট বোনের মতো। তোমার প্রতিটি ভুলগুলোকে শুধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমার বড় বোনের মতো তোমার পাশে ছায়া হয়ে থাকতে চাই। তারিনের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে মাহিয়া। এতদিন আমি কি করে এসেছি? এভাবে আমার রবের থেকে এত দূরে সরে থেকেছি। আমার মনটা শয়তানের বেড়াজালে আটকে আমি দিন দিন রবের অবাধ্যতা করে বেড়াচ্ছি। আমার রব আমাকে তার জন্য কঠিন শাস্তি দেননি। কতটা দয়াময় হলে তার রব তাকে এমন ভালোবাসতে পারে? এত অবাধ্যতা, এত গোনা, তারপরেও দয়াময় আমাকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য আহ্বান করছেন। হে আল্লাহ, ক্ষমা করো তোমার এই পাপিষ্ট বান্দিকে, মাফ করো আমায়। কথাগুলো বলছে আর টপটপ করে মাহিয়ার গাল বেয়ে পানি পড়ছে। তারিন মাহিয়াকে সান্ত্বনা দিয়ে তার চোখের জল মুছে দিচ্ছে। মাহিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারিনকে জড়িয়ে ধরে কান্না করে। ভাবি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। অন্ধকার পথের পথিক ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। এগুলি আমি কখনো চিন্তাও করিনি। কিন্তু আজ জানি না কেন তোমার কথাগুলোকে হৃদয়ের মধ্যে প্রবল ঝড় শুরু হয়েছে। ভাবি, বলো না আল্লাহ আমায় ক্ষমা করবেন? ইনশাল্লাহ মাহিয়া, আল্লাহ তোমাকে সত্যের পথ দেখিয়ে দিয়েছেন, আর তিনি তোমাকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন মাহিয়া। তুমি তোমার মন থেকে পূর্বের গুণাগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাও। তিনি দয়াময়, তিনি তোমাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। চলো মাহিয়া, আসরের আজান হয়ে গেছে, তুমি অজু করে নাও, আমরা দুজন একসাথে নামাজ পড়ব। মাহিয়া হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে দুবার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারিন ও মাহিয়া একসাথে নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়ায়। মাহিয়ার ছটফট মন তার রবকে সিজদা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কতদিন তার রব থেকে দূরে সরেছিল, আজকে যেন তার রব তাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন, তাকে তার আরও নিকটে জায়গা করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। কৃতজ্ঞতায় মাহিয়ার চোখ দুটো ঝাপসা হয়ে আছে। নামাজ শেষে এক আশ্চর্য রকমের প্রশান্তি মাহিয়া তার হৃদয় অনুভব করে। চারিদিকে ঘিরে থাকা কুফুরের বেড়াজাল কেটে এক আলোর সন্ধান তার হৃদয়কে প্রস্ফুরিত করে তুলেছে। সন্ধ্যায় তারিন একা একা বসে আছে, মাঝে মাঝে জানালার দিকে উঁকি দিচ্ছে, কিন্তু মাহিরের আসার কোনো নামই নেই। আকাশটা মেঘাচ্ছন্ন, এই বুঝি বৃষ্টি নামবে। হঠাৎ বিজলির শব্দে মনের ভিতর কিছুটা ভয় হচ্ছে। মাহিরের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বসে যায় তারিন। এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। দূর থেকে খুব সংকীর্ণ হয়ে আজানের ধ্বনি ভেসে আসে। তারিন কাল বিলম্ব না করে অজু সেরে মাগরিবের নামাজ আদায় করে। সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বাজে। আজকে যেন আর কিছু ভালো লাগছে না তারিনের। রাতটা খুব দীর্ঘ মনে হচ্ছে। একবার ভাবলো মাহিরকে ফোন দেওয়ার কথা, কিন্তু পরক্ষণে আবার কি যেন মনে করে সিদ্ধান্তের বিকল্প পদ্ধতি অবলম্বন করে। তারিন বিছানা থেকে নেমে তাড়াহুড়ো করে রাবেয়া খানমের রুমে যায়। আম্মা, আসবো? আয় মা, আয়। আম্মা, ওনার আসার কোনো নামই নেই। এখনো তো আসলেন না? আমারও চিন্তা হচ্ছে, একটা ফোন পর্যন্ত করেনি। আম্মা, তুমি একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো না। দাঁড়া, আমিও এটাই ভাবছিলাম। রাবেয়া খানম ফোনের নাম্বার ডায়াল করেন, মাহিরকে কল দিলেন। প্রথম 2-3 বার রিং যাওয়ার পরও ও ফোন ধরেনি মাহির। পরে আবার কয়েকবার ডায়াল করার পর অবশেষে ফোন রিসিভ করে মাহির। কিরে, কই তুই? এখনো আসার নাম নেই? হ্যাঁ, এই তো একটু পর এসে পৌঁছাবো। তুমি চিন্তা করো না। তুই চিন্তা না করার কোনো উপায় রেখেছিস? যাওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা ফোন দিসনি। মেয়েটা তোর চিন্তায় অস্থির হয়ে পড়েছে। হ্যালো, আচ্ছা এখন রাখছি, কিছু শোনা যাচ্ছে না। দূর নেটওয়ার্ক প্রবলেম, করার আর সময় পেল না, বলে ফোন রেখে দেয় মাহির। রাত প্রায় 11টার দিকে মাহির বাসায় এসে পৌঁছে। দরজায় কলিং বেল বাজার সাথে সাথেই তারিন তাড়াহুড়ো করে দরজা খুলে দেয়। এই, আপনার আসার নাম হলো? এত রাত, বাইরে ঝড়,
মনটা অস্থির হয়ে পড়েছে, কোনো বিপদ আপদ হলো না তো আপনার? আমাকে কি আপনি কখনো বুঝবেন না? আপনি আসার আগ পর্যন্ত এই মুহূর্তগুলো কিভাবে যে কেটেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। তারিন এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে কোনো দিকে তার কোনো খেয়ালই ছিল না। চোখের স্পষ্ট কান্নাভাব ফুটে উঠেছে। মাহির তারিনকে হাত দিয়ে ধাক্কা মেরে একপাশে ফেলে দেয়। তারপর চিৎকার করে বলে, তোমাকে কতবার বলেছি তুমি আমার সামনে কখনো অধিকার দেখাতে এসো না। তোমার এই ন্যাকামোগুলো তোমার কাছেই রাখো। নেক্সট টাইম যদি এরকম কিছু করো তাহলে আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না, বুঝেছো? কথাটা এত জোরে বলল যে তারিনের সশরীর কেঁপে উঠল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দে মাহিরের চিৎকার সবার কাছ থেকে আড়ালেই থেকে যায়। তবুও রাবেয়া খানমের অস্থির মন ক্ষীণ কণ্ঠের আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে তারিনের রুমে এসে এলেন। ততক্ষণে তারিন নিজেকে স্থির করে পরিবেশটাকে শান্ত করার অভিযানে নেমে পড়ল। মাহির এসেছে? হ্যাঁ আম্মা, এই মাত্র উনি আসলেন। তারিন, সবকিছু ঠিক আছে তোমা? মনটা কেমন যেন করছে। এত রাত করে ছেলেটা ফিরল, কারোর প্রতি কোনো দায়িত্ব নেই। এত কেয়ারলেস হলে চলে? তুই মাহিরকে ডাকতো মা। আম্মা উনি ওয়াশরুমে, তুমি বসো আম্মা। মারে, খুব চিন্তা হয় মাহিরের জন্য, না জানি কখন কি করে বসে। না আম্মা, তুমি চিন্তা করো না, আল্লাহ ওনাকে সহি বুঝ দেবেন ইনশাল্লাহ। তাই যেন হয় রে মা। মাহির ওয়াশরুম থেকে বের হয়ে একবার রাবিয়া খানম আর একবার তারিনের দিকে তাকায়। মাহির ভেবেছিল নিশ্চিত তারিন রাবিয়া খানমকে সবকিছু বলে দিয়েছে, তাই কিছুটা কাপা কাপা কণ্ঠে বলল, আম্মু তুমি? হ্যাঁ। এসব কি শুরু করেছিস তুই? মাহিরের গলা কিছুটা শুকিয়ে আসে। আসলে আম্মু, মাহির তোকে কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। মেয়েটা এতক্ষণ ধরে তোর অপেক্ষায় বসে আছে। আমি অনেকবার বলেছি মারে ঘুমিয়ে পড়, আমি দরজা খুলে দেব, কিন্তু কিছুতেই শুনল না আমার কথা। তুই না আসা পর্যন্ত নাকি ও ঘুমাবে না। কিন্তু তুই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? এত রাত করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখন রাত 11টায় বাড়ি ফিরছিস। মাহিরের গলায় এখন কিছুটা পানি আসে। তার মানে ও এখন কিছু বলেনি? কি রে, কোনো কথা বলছিস না? না আম্মু, আসলে পথে মধ্যে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই একটু লেট হয়ে গেছে। তোমার সাথে কথা বলার পরপরই রওনা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ যে এমনটা হবে বুঝতে পারিনি। কথা বলার মাঝে মাহির জোরে একটা হাসি দিয়ে তলে দিয়ে নাক মুখ চেপে ধরে। কি রে, ঠান্ডা লেগেছে? হ্যাঁ, একটু বাইরে ঠান্ডা হাওয়া লেগেছে। দেখি দেখি, ইস, শরীরটা তো জ্বরে পুড়ে যাচ্ছে। যা বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি জলপট্টির ব্যবস্থা করছি। কথাটা শুনেই তারিন আরও অস্থির হয়ে পড়ে। আম্মা, তুমি বসো, আমি জলপট্টি আনছি। বলে তারিন কিচেন রুমে চলে যায়। রাবিয়া খানুর মাহিরের পাশে বসে চুলগুলো টেনে টেনে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এরই মাঝে মাহিয়া রুমে এসে জিজ্ঞেস করে, আম্মু, ভাইয়ার কি হয়েছে? বাইরে থেকে ঠান্ডা লাগিয়ে এসেছে, এখন পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আম্মু, ঘরে মেডিসিন আছে না? কিছু খাইয়ে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মেডিসিন আছে, খাওয়াবো। তুই দেখ তারিন আসছে কিনা। কথা শেষ হওয়ার সাথে সাথেই তারিন জলপটি নিয়ে রুমে প্রবেশ করে। রাবিয়া খানম পট্টি হাতে ভিজিয়ে নিংড়ানি দিয়ে কিছুক্ষণ পর পর মাহিরের কপালে ধরে রাখেন। রাত প্রায় 12টা 30 বেজে গেছে। তারিন রাবিয়া খানমকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার রুমে পাঠিয়ে দেয়। আজকে রাতে তারিনের আর ঘুম আসবে না। মাঝে মাঝে মাহির ঘুমের মধ্যে আবল তাবল কথা বললে তারিন তাকে চুপ থাকতে বলে। সারা রাত মাহিরের পাশে বসে ঘুমহীন অবস্থায় রাতটা কাটিয়ে দেয় তারিন। তাহাজ্জুদের সময় হলে আসলে 4 রাকাত নফল নামাজ পড়ে মাহিরের সুস্থতার জন্য দোয়া করে। ফজরের সময় রাবিয়া খানম ইমরান আহমেদ মাহিরকে দেখতে আসেন। রাবিয়া খানম তারিনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন তারিন সারা রাত ঘুমায়নি, তাই ফজরের নামাজ পড়ার পর তারিনকে একটু ঘুমিয়ে যাওয়ার কথা বলেন। রাবিয়া খানম কিচেনে রান্না করছেন। মাহিয়া তার পেছন থেকে দুহাত কাঁধের দুপাশে রেখে বলে, আম্মু আজকে কি রান্না করছো? মাহিরের পছন্দের খাবারটা রান্না করছি, যদি কিছু ভাত খেতে পারে। ও, কাচি বিরিয়ানি? আম্মু, কিছু কথা ছিল তোমার সাথে। হুম, বল, কি বলবি? আম্মু, আসলে ভাবির খুব ইচ্ছে ছিল পড়ালেখাটা চালিয়ে যাওয়ার, কিন্তু কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না। তুমি এ ব্যাপারে আব্বুর সাথে একটু কথা বলে দেখো না আম্মু। মাত্র 1 বছর, তারপর ভাবির মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। ভাবি অনেক মেধাবী স্টুডেন্ট। প্লিজ আম্মু, ভাবির এটুকু আবদার আমরা পূরণ করতে পারি না? আচ্ছা, তোর আব্বুর সাথে কথা বলে দেখব। 1 বছরই যখন, তখন এভাবে বাদ দেওয়ার কোনো দরকার নেই। আশা করি তোর আব্বু না করবে না। জাজাকাল্লাহ আম্মু। মাহিয়া আনন্দে রাবিয়া খানমকে জড়িয়ে ধরে চুমু খায়। পাগলি মেয়ে। মাহিয়া খবরটা তারিনকে দেওয়ার জন্য একদৌড়ে তানিনের রুমে গিয়ে পৌঁছে। ভাবি ভাবি, মাহিয়া, আসতে তোমার ভাইয়া ঘুমাচ্ছে। ও সরি ভাবি, শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? ভাবি তোমার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য আম্মু মত দিয়েছেন।
আর আব্বু মত দিলে আব্বু কিছুতেই না করতে পারবেন না। তুমি তোমার পড়ালেখা চালিয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। জাজাকাল্লা মাহিয়া, আমার জন্য সুপারিশ করার জন্য। ওয়া ইয়াকে ভাবি, এইটুকু তো তোমার ননদিনই তার ভাবির জন্য করতে পারে। হি হি হি। মাহিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে তাড়াহুড়ো করে আগেভাগে বেরিয়ে পড়ে মাহিয়া। আজকে অন্য দিনের তুলনায় একটু আগেভাগে বেরিয়ে পড়ার একটা কারণও আছে, আর সেটা হলো শপিং মহলে যাওয়া। রাস্তায় বের হয়ে প্রতিদিনের মতো আজকের নির্ধারিত জায়গায় মরিয়মকে থাকার জন্য ফোন করে জানায় মাহিয়া। মরিয়ম প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর অবশেষে মাহিয়ার সাক্ষাৎ লাভ করে। তারপর দুই বান্ধবী একটু সামনের দিকে হেঁটে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। আজকে সরাসরি কলেজের দিকে না গিয়ে মার্কেটের দিকে রিক্সাটা ঘুরিয়ে নেয় মাহিয়া। মরিয়ম মাহিয়ার এমনটা করার কারণ জানতে চাইলে মাহিয়া কোনো কিছু পরিষ্কার না করে তার সাথে সাথে যেতে বলে। রিক্সা মার্কেটের সামনে এসে থামলে দুজন নেমে রিক্সার ভাড়াটা মিটিয়ে শপিং মলে ঢুকে পড়ে। আজকে স্পেশাল কোনো কিছু আছে নাকি? না, স্পেশাল কিছু নেই, তবে আজকের দিনটাই আমার কাছে স্পেশাল। তো আজকের দিনটা স্পেশাল হওয়ার কারণটা কি, সেটা একটু পরে দেখতে পাবে। চল আমার সাথে। মাহিয়া মরিয়মকে নিয়ে বোরকা হাউসে ঢুকে মরিয়মকে কোনো কিছু প্রশ্ন না করতে দিয়ে কাপড় বিক্রেতা দিকে তাকিয়ে বলল, মামা, একটা ঢিলেঢালা বোরকা, নেকাব, হাত মোজা, পা মোজা, বোরকার যাবতীয় জিনিসপত্র প্যাক করে দিন। মরিয়ম কোনো কিছু না বুঝে জিজ্ঞেস করলো, কি রে, এগুলো কার জন্য? আমার নিজের জন্য। মরিয়ম আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে মাহিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে মেয়েটা আমার বোরকা পরা নিয়ে কত হাসি ঠাট্টা করত, সে আজ বোরকা পরবে? কথাটা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না মরিয়ম। অনেকবার সে মাহিয়াকে পর্দা করার কথা বলেছিল, কিন্তু মাহিয়া কোনোদিন তার কথাটা কানেই জায়গা দেয়নি। আর আজ এত পরিবর্তন, বিষয়টা অনেক ভাবিয়ে তুলল মরিয়মকে। মাহিয়া তাড়াতাড়ি বোরকা নেকা পরে মরিয়মের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। শপিং মল থেকে বের হয়ে মনের মধ্যে উকিবুকি দেওয়া প্রশ্নগুলো মাহিয়াকে জিজ্ঞেস করলে মাহিয়া কলেজে পৌঁছে এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দিবে জানায়। মনের কৌতূহলকে দমিয়ে রাখা মাথা নাড়িয়ে তাতে সম্মতি জানায় মরিয়ম। তারপর সামান্য পথেতে গল্প করতে করতে কলেজের গেটে পা রাখে দুজন। তারিন জহরের নামাজ পড়ে বসে বসে কোরআন পড়ছে। মাহের মাত্র মসজিদ থেকে এসে টুপিটা খুলে রাখে। তারিনের কোরআন তেলাওয়াত তাকে কিছুটা ভাবিয়ে তোলে। তারিনের করা প্রতিটি শব্দের উচ্চারণ তার মনের গভীরে গিয়ে নাড়া দেয়। খুব ছোটবেলা সে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করত, কিন্তু এখন আর কোরআন তেলাওয়াত করা হয় না। আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এগুলো থেকে বিচ্যুত হয়ে পড়েছে। রাবিয়া খানম তাদের রুমে এসে খাওয়ার জন্য টেবিলে আসতে বলেন। তারিন কোরআন তেলাওয়াত শেষ করে একসাথে সবার সাথে খেতে বসে। বিকালের দিকে মাহিয়া বিছানায় বসে বসে তারিনের সাথে গল্প করছে। হঠাৎ মাহিয়ার ফোনে কল আসতে মাহিয়া বিছানা থেকে উঠে পড়ে। তারিন মাহিয়াকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে মাহিয়া, তুমি কথা বলো, আমি আম্মার কাজে একটু সাহায্য করি। আচ্ছা ভাবি। হ্যালো মরিয়ম। হ্যাঁ মাহিয়া, তোর কাছে ফোন দিলাম। মনটা একটু ভালো নাই রে। কেন, কি হয়েছে? আমি আমার প্রত্যেকটা কথাই তোকে শেয়ার করি, আর তুই তার একটা সমাধানও করে দিস। কিন্তু এবারের সমস্যাটা আমাদের পারিবারিক। জানি না তুই কোনো আইডিয়া দিতে পারবি কিনা। আরে, এগুলো ছেড়ে আসল কথা বল, কি হয়েছে? আসলে আব্বু আম্মু মিলে আমার জন্য একটা ছেলে পছন্দ করেছে। ছেলে খুবই রিচ ফ্যামিলির। ছেলেটার ছবিও দেখেছি, আমার কাছে মোটেও পছন্দ হয়নি। আর সবচেয়ে বড় কথা, ছেলের মুখে দাড়ি নেই, টাকনুর ওপর পায়জামা পরে না। এরকম একটা ছেলেকে আমার পক্ষে কখনোই বিয়ে করা সম্ভব হবে না। তাছাড়া ছেলেটাকে ভাইয়ারও পছন্দ হয়নি। ভাইয়া কি করবে? আব্বু আম্মুর ওপর কথা বলার অতটুকু প্রতিবাদ করবে, সেটা বুঝতে পারছি না। কিছুই ভালো লাগছে না। কি করব তাও বুঝতে পারছি না। তুই তোর আব্বুকে বুঝিয়ে বল, নিশ্চয় বুঝবেন। অনেক বুঝিয়েছি রে, কোনো লাভ হয়নি। তুই কিছু একটা কর প্লিজ। আচ্ছা, তুই চিন্তা করিস না, কালকে আমি তোদের বাসায় আসব, দেখি কি করা যায়। আচ্ছা ভাবি, আসবো। আরে মাহিয়া, এসো। ভাবি, আমার বান্ধবী মরিয়মের কথা তোমায় একবার বলেছিলাম না, মনে পড়ে? মরিয়ম? ও হ্যাঁ, তোর বেস্ট ফ্রেন্ড। কি হয়েছে? ওর জন্য ফ্যামিলিগতভাবে একটা ছেলে পছন্দ করা হয়েছে। তাই নাকি? এটা তো খুশির খবর। আরে ভাবি, পুরোটা শোনো না। আচ্ছা বলো, ওর জন্য যে ছেলেটাকে পছন্দ করা হয়েছে তাকে তার মোটেও পছন্দ হয়নি। ছেলেটা কি দিনদার? ভাবি, এটা হলে তো কোনো কথাই ছিল না। আমার বান্ধবী দিনদার ছাড়া কোনো ছেলে বিয়ে করবে না। এখন আমি ওকে কিভাবে সাহায্য করব বুঝতেছি না। তবে যেভাবে হোক বিয়েটা আটকাতে হবে। তোমার কাছে কোনো আইডিয়া থাকলে বলো না। আচ্ছা শোনো,
ঠিক আছে ভাবি, তোমার কথা মতোই সব করব। যা যাকাল্লা ভাবি। পরদিন সকালে মাহিয়া রেডি হয়ে মরিয়মের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কলিং বেল বাজার সাথে সাথেই মরিয়ম তাড়াতাড়ি দরজা খুলে দেয়। এতক্ষণ মাহিয়ার জন্য অপেক্ষা করেছিল। মাহিয়াকে দেখেই মরিয়ম জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আরে পাগলি, একদম কাঁদবি না। আল্লাহ না চাইলে কেউ জোর করে কিছু করতে পারবে না। আচ্ছা রুমে চল, তোর সাথে কিছু কথা আছে। মরিয়ম হাত দিয়ে চোখের পানি মুছে মাহিয়াকে তার রুমের দিকে নিয়ে যায়। মরিয়মের সাথে কথা বলার এক পর্যায়ে মরিয়মের আম্মু রাশেদা বেগম রুমে এসে ঢুকেন। মাহিয়ার বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রাশেদা বেগমকে সালাম করেন। মরিয়ম তার আম্মুকে মাহিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। আমার বেস্ট ফ্রেন্ড মাহিয়া, যার সম্পর্কে কম বেশি অনেক কিছু বলেছি তোমায়। ও মাহিয়া প্রতিদিনই তোমার কথা বলে আমাকে। অনেকবার ওকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। যাক, আজকে দেখা হয়ে গেল। তোমার আব্বু আম্মু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্টি। আপনার শরীর ভালো আছে? এই তো, যেমন দেখতে পারছো। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি নুরিকে গিয়ে চা আনতে বলি। না না আন্টি, আমি চা খাই না। আচ্ছা, তাহলে কোল্ড ড্রিঙ্কস আনি। না আন্টি, আমি কিচ্ছু খাবো না। আপনাকে কষ্ট করতে হবে না। এ কেমন কথা? জীবনের এই প্রথম আসলে আর কিছু না খেয়ে চলে যাবে, তা কি করে হয়? আচ্ছা তুমি বসো, আমি আসছি। রাশেদা বেগম চলে গেলে মাহিয়া মরিয়ম পুনরায় তাদের কথা বলা শুরু করে। মাহিয়া মরিয়মকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে উঠে যাবে। এমন সময় রাশেদা বেগম মাহিয়ার জন্য কিছু পিঠা নিয়ে আসলেন। রাশেদা বেগমের অনেক পীড়াপিড়িতে একটা পিঠা হাতে নেয় মাহিয়া। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার জন্য বেরিয়ে পড়ে। তারিন, আজকে আমি একটু আমার এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি। কালকে সকালে ফিরে আসব। বেচারি এক সপ্তাহ পর ইংল্যান্ড চলে যাবে, তাই চাইলেও আর দেখা করতে পারবো না। তুই এদিকটা সামলে নিতে পারবি মা? হ্যাঁ আম্মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি এদিকটা সামলে নেব। রাবিয়া খানম হাসি মুখে তারিনের থুতনি ছুঁয়ে তার নিজের হাতে চুমু খান। আর শোন, মাহিরকে আমি সব বলে এসেছি, তুই একটু খেয়াল রাখিস। তাহলে আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আম্মা, আসো। ও হ্যাঁ আম্মা, তোমার সাথে আর কে যাচ্ছেন? তোর শ্বশুরমশাই দিয়ে আসবে। ও আচ্ছা। রাবিয়া খানম বেরিয়ে পড়লেন। বাইরে ইমরান আহমেদ গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। রাবিয়া খানম তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে পড়লেন। গাড়িও তার আপন মনে ছুটে চলতে লাগলো। দুপুরে তারিন সবার খাওয়া দাওয়ার আয়োজন করে। তারিন এইটা ওইটা রান্নাঘর থেকে এগিয়ে আনছে। সবাই টেবিলে চলে আসলে ইমরান আহমেদ মাহিরকে ডাকার জন্য তারিনকে বলেন। অন্যদিন হলে রাবিয়া খানমই মাহিরকে ডেকে আনতেন, কিন্তু আজকে তিনি বাসায় না থাকায় অগত্যা তারিনকে যেতে হলো। তারিন মাহিরের রুমে ঢুকে হালকা একটা শব্দ করে। মাহির তার কাজের দিকে মনোযোগী হয়, তার দিকে আর ফিরে তাকায়নি। শুনুন, আব্বা আপনাকে দুপুরের খাওয়ার জন্য ডাকছেন। তুমি যাও, আমি এখন ব্যস্ত আছি। আব্বা ডাকছেন, এখন না আসলে রাগ করবেন। মাহির প্রথমে কোনো কিছু না ভেবে তারিনকে কথাটা বলে ফেলে। পরে যখন খেয়াল করেন ইমরান আহমেদ ডাকছেন, তখন আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিচে নেমে আসে। এদিকে আগামীকাল মরিয়মকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই এখন থেকে মরিয়মের ফ্যামিলি সবকিছু ঠিকঠাক করা শুরু করে দিয়েছে। তাদেরকে আপ্যায়ন করার জন্য যা যা প্রয়োজন তা আজকে আনার ব্যবস্থা করেছেন। রাশেদা বেগম ইমনের হাতে খরচের লিস্ট ধরে দিয়ে বাজারে পাঠিয়ে দেন। মরিয়মের আব্বু বাসার দরজা জানলার পর্দাগুলো পাল্টিয়ে নতুন পর্দা লাগান। সবকিছু সুন্দরভাবে গোছানোর পর ঘরটাকে নতুন রূপে বেশ আকর্ষণীয় লাগছে। রাতে তারিন এশার সালাত আদায় করে একটা ইসলামিক বই হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে পড়তে বসে। আজকে সারাদিন কাজে অনেকটা ব্যস্ত থাকায় বই পড়ার সময় হয়ে ওঠেনি। অন্যদিন হলে রাবিয়া খানমই সবকিছু ম্যানেজ করে নিতেন। তাছাড়া তারিন রান্না করতে চাইলেও রাবিয়া খানম অনেক সময় তাকে রান্নার কাজে হাত লাগাতে দেন না। সেজন্য তারিন তাকে টুকটাক কাজগুলোতে সাহায্য করত। তবে এখন আর কোনো কাজ না থাকায় বই হাতে নিয়ে বসে পড়ে, কিন্তু তার পড়াতেই কিছুটাই মনোযোগ বসাতে পারছে না। মনের মধ্যে হাজারো চিন্তা তাকে ঘিরে বসেছে। কিভাবে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যায়, কবে তার আর মাহিরের মাঝে কোনো প্রাচীর বাধা হয়ে দাঁড়াবে না, এসব চিন্তা বারবার পড়ার মনোযোগ কেড়ে নিচ্ছে। হঠাৎ তারিনের ছাদে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ওঠে, কিন্তু একা একা যেতেও ভালো লাগছে না। মাহিরের দিকে আর চোখে তাকিয়ে দেখে মাহির টেবিলের উপর হাত রেখে মাথা চেপে ধরে চেয়ারে বসে আছে। মনে হয় কাজে চাপে মাথা কিছুটা হ্যাং হয়ে আসে। এই মুহূর্তে শান্ত পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নিলে কাজের চাপ কিছুটা হলেও মনে কম হয়। মাহিরকে আগে কখনো এগুলো নিয়ে চিন্তা করতে হয়নি, কিন্তু সেদিন ইমরান আহমেদ মাহিরকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে তার ব্যবসার কাজে সাহায্য করতে বলেন। কাজের অভ্যাস না থাকায় একটু হিসাব করতে মাথাটা ঝিম ধরে আসে। তারিন বই তার হাত থেকে রেখে মাহিরের কাছে গিয়ে জিজ্ঞেস করে,
তাকে চা এনে দিবি কিনা। মাহির প্রথমে না বললেও তারিনের জোরাজোরিতে আর বাধা দেয়নি। তাছাড়া রাবেয়া খানমও ঘরে নেই যে তিনি চা বানিয়ে এনে দিবেন। তারিন মাহিরকে চা দিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। মাহির চায়ে চমক দিতেই কিছুটা সচেতনতা অনুভব করে। পেছনের দিকে তাকিয়ে দেখে তারিন এখন তার পেছনে দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা রিকোয়েস্ট করার ছিল। রিকোয়েস্ট? জি। কি বলার তাড়াতাড়ি বলো। খুব ইচ্ছে করছিল ছাদে যাওয়ার। যাও। একা একা যেতে ভয় করে? তাহলে যাওয়ার দরকার নেই। না, খুব যেতে ইচ্ছে করছে। আজকের চাঁদটা অনেক সুন্দর। ওই যে দেখেন, বলে জানালার দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে। মাঝে মাঝে তোমার ন্যাকামি দেখে আমি আশ্চর্য হই। আপনার কাছে এগুলো ন্যাকামি মনে হয়। থাক, লাগবে না আমার যাওয়া। মাহির কতক্ষণ একই একটা চিন্তা করে তারপর বলল, চলো। সত্যি? চলুন তাহলে, বলে তারিন মাহিরের হাত ধরে হ্যাঁচকা টান দেয়। মাহির এক ঝটকায় হাতকা তারিনের কাছ থেকে ছাড়িয়ে নিল। তোমার সাহস তো কম না। একটু তোমার কথায় সায় দিয়েছি বলে তুমি আমাকে তোমার নিজের মনে করে নিয়েছো। সরি সরি, অতি খুশিতেই ভুলে গিয়েছিলাম। আর এরকম হবে না। এই যে কান ধরছি। মাহির কিছুটা বিরক্তি প্রকাশ করে সিঁড়ির দিকে পা বাড়ায়। তারিনও তার পিছু পিছু নিয়ে ছাদে এসে পৌঁছায়। রাতের আকাশটা বেশ উজ্জ্বল। তারকারা জলবল করে আকাশে জ্বলছে। দূর থেকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। কোনো রকম আলো ছাড়াই শুধুমাত্র চাঁদের আলোতে তারিনের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মাহির কিছুক্ষণ তারিনের দিকে তাকিয়ে আবার অন্যদিকে দৃষ্টি দেয়। তারিন ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে মৃদু মৃদু হাওয়া উপভোগ করছে। হঠাৎ পেছনের দিকে তাকিয়ে দেখে মাহির নেই। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর ছাদের কর্নারের দিকে চোখ পড়তেই মাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এক দৌড়ে মাহিরের কাছে গিয়ে পেছন থেকে মাহিরকে জড়িয়ে ধরে। পেছনে তাকিয়ে আপনাকে না পেয়ে আমার যে কি ভয় করছিল। মাহির তারিনের কথাটায় কিছুটা ঘাবড়ে যায়, কারণ তারিনের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাচ্ছে। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হাত দিয়ে তারিনকে কোনোভাবে ছাড়িয়ে রুমে চলে আসে মাহির। সকাল 10টায় মাহিয়া রেডি হয়ে তারিনের রুমে আসে। মাহিয়াকে এত সকাল সকাল বের হতে দেখে তারিন তাকে জিজ্ঞেস করে যে কোথাও রওনা দিচ্ছে, কারণ আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই আজকে মাহিয়ার কলেজও বন্ধ। মাহিয়া জানায় সে মরিয়মের বাসায় যাবে, কিন্তু তারিন তাকে এই মুহূর্তে মরিয়মের বাসায় যেতে না দিয়ে আটকে ফেলে। ভাবি, তোমাকে না কালকে সব বললাম, তাহলে আজকে যেতে দিবে না কেন? মাহিয়া, তুমি যাবে, কিন্তু তুমি তোমার ভাইয়ার সাথে যাবে। এভাবে একা একা বাইরে যাও কোনোভাবেই ঠিক হবে না। ভাইয়া কি আমার সাথে যাবে? অবশ্যই যাবে। তুমি গিয়ে বলো যে আজকে তোমার বান্ধবীর বাসায় যেতে হবে। তাছাড়া আজকে ওনার ব্যবসার কাজেও একটু বের হতে হবে। যাওয়ার সময় তোমাকে গাড়ি দিয়ে ড্রপ করে দিয়ে আসবে। তারিনের কাঁধে দুপাশে মাহিয়া হাত রেখে বলে, ভাবি, তুমি আমাকে ছোট বাচ্চা মেয়ে মনে করো তাই না? তা মাহিয়া, তুমি যথেষ্ট বড় হয়েছ। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। প্রতিদিন কত শত দুর্ঘটনা ঘটেছে, তারপরও আমরা সতর্ক হই না। আমরা আমাদের ইচ্ছে মতো চলাফেরা করি। কোথাও যেতে হলে হুট করে বেরিয়ে পড়ি। আমাদের অভিভাবকরা অসচেতন বলেই আজ আমাদের দেশের এই অবস্থা। প্রত্যেকটা বাবা ভাই যদি তার মেয়ে বোনকে এ ব্যাপারে খেয়াল রাখত, তাহলে সকল ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হয়ে উঠত। তা ঠিক, এতদিন পর্দা না করে চলাফেরা করেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। কিন্তু ভাবি, এখন তো বোরকা হাত মোজা পরে বের হই, এখনও তো আর কোনো সমস্যা নেই। মাহিয়াকে বলল সমস্যা নাই। বোরকা পরিধান করার পরও আমরা কতটুকু নিরাপদ? চারদিকে যেভাবে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, আমাদের কোনোভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সেখানে বোরকা পরেও আমরা কিভাবে নিজেকে সেফ মনে করতে পারি? তোমার কথায় লজিক আছে ভাবি। আমরা বোরকা পরে নিশ্চিতভাবে চলাফেরা করতে পারি না। ঠিক আছে ভাবি, আমি ভাইয়াকে সাথে করে নিয়ে যাব। এবার ঠিক আছে তো? তারিন মুচকি এসে বলল, হ্যাঁ আমার ননদিনী, এবার ঠিক আছে। সকাল 9:30টার দিকে রাবেয়া খানম বাসায় ফিরেন। তারিন রাবেয়া খানমকে দেখে খুশিতে দরজার সামনে থেকে এগিয়ে আনে। রাবেয়া খানম একে একে সবার কথা জিজ্ঞেস করেন। তারিন রাবেয়া খানমের হাত থেকে ব্যাগ দুটি নিয়ে তাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলেন। তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে টেবিলে রাখে। তারিনের দৌড়াদৌড়ি দেখে রাবেয়া খানম মুচকি আসলেন। তারপর সোফায় বসে তারিনকে বললেন, শোনো মা, তারিন, তুই যেভাবে অস্থির হয়ে পড়েছিস, মনে হচ্ছে যেন আমি কতদিন পর এ বাড়িতে এসেছি। এত পেরেশানি করিস না তো, তুই এখানে এসে বস। হ্যাঁ আম্মা, আসছি। আর আমি পেরেশানি করছি না তো। তারিন রাবেয়া খানমের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, তুমি একদিন ঘরে না থাকাতে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, এখন আবার ঘরটা ভরপুর লাগছে। আমি ভাবছিলাম তোমাকে একটা ফোন দিব, কিন্তু তার আগে তুমি বাসায় এসে গেছো।
হ্যাঁ রে মা, তোদের এখানে রেখে আমার মনটাও অস্থির হয়ে পড়েছে। তাই সকালের ব্রেকফাস্টটা করে রওনা দেই। ভাবছিলাম তোর শ্বশুরমশাইকে ফোন দিয়ে বলবো এগিয়ে আনার জন্য, কিন্তু সায়রা ও একটু এগিয়ে আসা ছিল, তাই আমাকে বাসার সামনে ড্রপ করে দিয়ে যায়। হ্যাঁ রে, মাহির কি করছে? তোর সাথে কোনো খারাপ আচরণ করেনি তো? না আম্মা, উনি কিছু করেননি। কণ্ঠস্বর খানিকটা নিচু করে মাহির আর মাহিয়া কথা বলতে বলতে নিচে নামছে। এত সকাল রাবিয়া খানমকে দেখে মাহির অবাক হয়ে যায়। আম্মু, তুমি এসে গেছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, তোর সায়রা খালা ড্রপ করে দিয়ে গেল। ও আচ্ছা, তুমি ফ্রেশ হও, আমি মাহিয়াকে তার বান্ধবী বাসায় দিয়ে আসি। সে কি রে, আজকে কোনো দরকার নাকি? মাহিয়া তার আম্মুকে সবকিছু বুঝিয়ে বলে। রাবিয়া খানম সব শুনে মাহিয়াকে যেতে দিতে আর কোনো রকম আপত্তি করেননি। মরিয়মের বাসায় মেহমানদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সবাই প্রত্যেকের নিজ নিজ কাজে ব্যস্ত। মাহিয়া বাসায় ঢুকে সোজা মরিয়মের রুমে চলে যায়। মরিয়ম মাহিয়াকে দেখে বিছানা ছেড়ে লাফ দিয়ে তার কাছে আসে। তুই এসেছিস? হুম, ভাইয়া নিয়ে এসেছে। তো তোর ভাইয়া কোথায়? ভাইয়া তোর ভাইয়ার সাথে কথা বলছে। তোকে যা বলেছি করেছিস তো? হুম। অনেক কষ্টে ওর ফেসবুক আইডি খুঁজে পেয়েছি। ওর আইডি দেখে আমার ওর উপর ঘৃণা করছে। জানিস, এই দুদিন আগে ও একটা মেয়ের সাথে জুটি বেঁধে ফটো আপলোড করেছে। এর আগেও আরও কয়েকটা মেয়ের সাথে রিলেশন ছিল। যাক, ভালোই হলো। এখন আঙ্কেল আন্টিকে এগুলো দেখাতে পারলেই ব্যাস, বিয়েটা ক্যান্সেল। মাহিয়া কথাটা বলে মুচকি একটা হাসি দিয়ে হাত তুলে মরিয়মকে হাই ফাইভ দেয়। শোন, মনে হচ্ছে এরা এসে গেছে। একটু পরে আমাকে দেখতে আসবে। এখন আমাদের এগুলো নিয়ে আর কথা বলা ঠিক হবে না। বলা তো যায় না কখন কে এসে পড়ে। কথাটা শেষ হতে না হতেই বাহিরে থেকে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় তারা। একজন আরেকজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর মরিয়ম হাতের আঙ্গুল ঠোঁটের মধ্যখানে রেখে মাহিয়াকে চুপ করতে বলে। মরিয়ম দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখে রাশেদা বেগম বাহিরে দাঁড়িয়ে আছেন। আম্মু, ভেতরে এসো। কি রে? কি রে, তোর রেডি হওয়া হলো? এই তো আমি রেডি আছি। রেডি মানে? আর এইটা কি পরেছিস? একটা ভালো দেখে শাড়ি পর। আম্মু, তুমি তো জানোই আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না। এগুলো পরলে আমি হাঁটতেও পারি না। ঠিক আছে, তাহলে সুন্দর দেখে একটা ড্রেস পরে মুখে একটু সাজগোজ কর। মরিয়ম আর কোনো কথা না বলে মুখ দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। পাত্রপক্ষ ড্রয়িং রুমে বসে আলাপ আলোচনার পর মরিয়মকে দেখতে বলেন। মরিয়মের আব্বু বলে যে তার মেয়ে পর্দা করে, তাই কোনো নন মাহরামের সামনে বের হবে না। শুধুমাত্র পাত্র মহিলাদের সাথে দেখা করবে। মরিয়মের হবু শ্বশুর দাঁতে দাঁত চাপলেন। শুধুমাত্র ছেলের বিয়ের খাতিরে কোনো কিছু বললেন না। পাত্র, পাত্রের মা আর কজন মহিলা মিলে উপরে মরিয়মকে দেখতে যান। মরিয়মের সাথে টুকটাক কথা বলার পর মরিয়মের হবু শাশুড়ি মরিয়মের থুতনি ছুঁয়ে তার নিজের হাতে চুমু খান। তারপর মরিয়মের অনিচ্ছা সত্ত্বেও তার হাতে কিছু টাকা গজে দিয়ে হাসি মুখে রুম থেকে বিদায় নেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় পাত্র তামিম শুধু তার মায়ের কথাগুলিকে হ্যাঁ না বলে মরিয়মের দিকে কিছুক্ষণ পর পর ক্রুর দৃষ্টিতে তাকিয়েছিল। হালকা নাস্তা খাওয়া দাওয়ার পর পাত্রপক্ষ বাসায় পৌঁছে তাদের সিদ্ধান্ত জানাবেন বলে বিদায় নেন। মরিয়মের আব্বু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাদের বিদায় জানানোর জন্য গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। পাত্রপক্ষ চলে যাওয়ার পর রাশেদা বেগম মেয়ের রুমে আসেন। মরিয়মের তানিমকে কেমন লেগেছে সে সম্পর্কে জিজ্ঞেস করতেই মরিয়ম দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রাশেদা বেগম কোনো কিছু না বুঝে এক নাগারে জিজ্ঞেস করতে থাকেন, মরিয়ম, কি হয়েছে? কান্না করছিস কেন? আমাকে খুলে বল মা, কি হয়েছে? মরিয়মের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মাহিয়াকে ইশারায় জিজ্ঞেস করেন মরিয়মের কি হয়েছে। মাহিয়া সবকিছু বুঝিয়ে বললে রাশেদা বেগম কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। মাহিয়া মরিয়মের হাত থেকে ফোনটা নিয়ে তার মোবাইলের গ্যালারি থেকে তামিমের সাথে কয়েকটা মেয়ের জুটি বেঁধে ছবি তোলা দেখায়। রাশেদা বেগম সব দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর মরিয়মের চোখের পানি মুছিতে বললেন, তুই কোনো চিন্তা করিস না মা, আমি থাকতে এ বিয়ে কখনো হতে পারে না। আমাকে তুই ক্ষমা করে দিস, অনেক বড় ভুল করতে বসেছিলাম। তারপর মাহিয়ার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে তাকে ধন্যবাদ দিয়ে রুম থেকে বেরিয়ে যান। মরিয়ম মাহিয়াকে জড়িয়ে ধরে তাকে অনেক অনেক শুকরিয়া জানায়। পরদিন সকালে তামিমের বাবা ফোন করে জানান যে তারা এ বিয়েতে রাজি না। মরিয়মের আব্বু তার কারণ জানতে চাইলে তামিমের বাবা নানান অজুহাত দেখিয়ে বলেন যে তাদের মরিয়মকে পছন্দ হয়নি। মরিয়মের আব্বু ফোন রেখে নিরাশ হয়ে সোফায় বসে পড়েন। রাশেদা বেগম তাকে জিজ্ঞেস করেন পাত্রপক্ষ কি জানিয়েছে। পাত্রপক্ষ এ বিয়েতে রাজি না,
কথাটা জানালে মরিয়মের আম্মু মুচকি এসে বললেন, আলহামদুলিল্লাহ। মরিয়মের আব্বু স্ত্রীর এমন আচরণে কিছুটা অবাক হন। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি এ বিয়ে না হতে খুশি? রাশেদা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন। কিন্তু কেন? কারণ এ ছেলেটার চরিত্র ভালো না। তুমি কি করে জানলে? জেনেছি বলে গ্যালারি থেকে এক এক করে সবগুলো ফটো দেখান। মরিয়মের আব্বু তৎক্ষণাৎ রাগে ফুসলাতে থাকেন। তারপর অনুতপ্ত হয়ে বলেন, হাই, আমি কি করতে যাচ্ছিলাম? শুধুমাত্র টাকা পয়সা দেখে আমার মেয়েকে একটা চরিত্রহীন লম্পটের হাতে তুলে দিচ্ছিলাম। হে আল্লাহ, আজকে তুমি আমাকে সত্যটা না দেখিয়ে দিলে আমি যে আমার মেয়েটার জীবন একেবারে ধ্বংস করে দিতাম। খবরটা মরিয়মের কানে যেতেই খুশিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দুরাকাত নফল নামাজ পড়তে বসে। তারপর মাহিয়াকে ফোন করে কথাটা জানায়। মারিয়া ও তার বান্ধবীকে এত বড় একটা বিপদ থেকে বাঁচাতে সাহায্য করতে পেরে মনে মনে অনেক খুশি হয়। যাক বাবা, অবশেষে তাহলে আটকানো গেল বলে মাহিয়া স্বস্তির নিঃশ্বাস ফেল। যাজাকাল্লা মাহিয়া, তুই যদি আমাকে ফোন করে তামিমের সব ছবিগুলো ওই ব্যাটাকে ব্ল্যাকমেল করার কথা না বলতি, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। দূর পাগলি, আমি তো কেবল একটা উসিলা মাত্র। আল্লাহ সব কিছুতে এত সহজ করে দিয়েছেন। আল্লাহর সাহায্য ছাড়া তো কোনোভাবেই সম্ভব হতো না। আর আল্লাহ তোকে একটা উসিলা হিসেবেই কাজ করিয়েছেন। সত্যি তুই একটা জিনিয়াস। প্রায় ৩ মাস পর মরিয়মের ফ্যামিলি ইমনের জন্য একজন দিনদার পাত্রীর সন্ধান করছেন। পাত্রী সচ্ছল ফ্যামিলির, কিন্তু তার মাঝে দিনদারিতা নেই, কিংবা পাত্রী নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। এগুলো দেখতে দেখতে রাশেদা বেগম প্রায় আপসেট হয়ে পড়েন। এমন সময় মরিয়ম তার বান্ধবীর কথাটা তুললে রাবিয়া বেগমের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। কারণ তিনি মাহিয়াকে দেখেছেন পরিপূর্ণ পর্দা করতে। তাছাড়া মরিয়ম তো তার বান্ধবী সম্পর্কে সবই জানে। এর থেকে ভালো পাত্রী আর পাওয়া সম্ভব হবে কিনা একমাত্র আল্লাহ জানেন। রাশেদা বেগম তার স্বামীকে মাহিয়া সম্পর্কে বলেন। তিনিও রাজি হন মাহিয়াকে পুত্রবধূ হিসেবে এ বাড়িতে দেখতে। তৎক্ষণাৎ মরিয়ম ফোনটা তার আব্বুকে দিয়ে বলে, আব্বু, তাহলে এক্ষুনি ফোন করে তাদের জানিয়ে দাও আমরা কালই মাহিয়াকে দেখতে আসি। মরিয়মের কথা মতো মাহিয়ার ফ্যামিলিকে কথাটা জানালে তারাও আগ্রহ সহকারে সামনের দিকে আগায়। মাহিয়া একবার ইমনকে সামনাসামনি দেখেছে, তখনই বুঝতে পেরেছে ইমন খুব ভালো ছেলে। একটি বাড়ির জন্য তার দিকে তাকায়নি। তখনও মনে মনে ইমনের প্রতি একটা দুর্বলতা অনুভব করেছিল। কিন্তু আল্লাহ যে সবকিছু এত সুন্দরভাবে মিলিয়ে দেবেন সেটা সে কল্পনাও করতে পারেনি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানিয়ে তৎক্ষণাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করে দুপুর 2টার দিকে নামাজ পড়ে মাহিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মরিয়মের ফ্যামিলি। রাস্তায় জ্যাম হয়ে পড়ায় কিছুক্ষণ পরপর একটু একটু করে গাড়ি সামনের দিকে এগোচ্ছে। এমনিতেই দিনটা ছোট্ট, কোনো দিকে সময় চলে যায় বোঝাই যায় না। তার মধ্যে রাস্তায় জ্যাম, সব মিলিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছার একটা হাবভাব তাদের চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। সকাল থেকে রাবিয়া খানম নানা কাজে ব্যস্ত। তারিনও এদিক সেদিকে দৌড়াদৌড়ি করছে। রাবিয়া খানমের কথা মতো সব কাজগুলো শেষ করে এখন সে মাহিয়াকে সাজানোর কাজে ব্যস্ত। ভাবি, মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছে। তারিন মুচকি এসে বলল, এটা কম বেশি সবার ক্ষেত্রেই হয় মাহিয়া। এর আগে কখনো কোনো পাত্রপক্ষ তোমায় দেখতে এসেছিল? না ভাবি, আম্মু মাঝে মাঝে বিয়ের কথা বললেও আমি ডাইরেক্ট না করে দিয়েছি, তাই আর কেউ এগোবার সাহস পায়নি। মাহিয়া, এই শাড়িটাতে তোমাকে অনেক বেশি মানাবে। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। ভাবি তুমি চয়েস করেছো, আর আমার পছন্দ হবে না সেটা কি হতে পারে? তার মানে তোমার পছন্দ হয়েছে? মাহিয়া মুচকি এসে বলল, তারিন মাহিয়াকে শাড়ি পরিয়ে দিয়ে মুখে হালকা একটু সাজগোজ করিয়ে দিল। তারপর রুমটাকে সুন্দর করে সাজিয়ে তারিন তার রুমে চলে আসে। ক্রিং ক্রিং, মাহির ওনারা মনে হয় এসে গেছে, চলো আমার সাথে। ইমরান আহমেদ বসা থেকে উঠে পাঞ্জাবির কলার ধরে পাঞ্জাবিটা ঠিকঠাক করেন। তারপর মাহিরকে সাথে নিয়ে গিয়ে দরজাটা খোলার জন্য সামনের দিকে অগ্রসর হয়। পাত্রপক্ষ থেকে মাত্র 5 জন সদস্য এসেছেন। ইমরান আহমেদ তাদেরকে অভ্যর্থনা জানিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসে বসতে দেন। তাদের সাথে কিছুক্ষণ খোঁজ গল্প করার ফাঁকে ইমনের সম্পর্কে কিছু কথাও জেনে নেন। রাশেদা বেগম উপরে গিয়ে সবার সাথে অল্প আলাপ পরিচিতা করার পর মাহিয়ার রুমে যান। মাহিয়াকে অল্প কিছু প্রশ্ন করার পর ইমনকে এখানে আসতে বলেন। তারিন এতক্ষণ মাহিয়ার রুমে থাকলেও ইমন আসার সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। রাশেদা বেগম ইমনের দিকে ইশারা করে বলেন, তার কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারে। ইমন মাথা নাড়িয়ে না বলে, কারণ ইমন মরিয়মের কাছ থেকেই ইতোপূর্বে মাহিয়া সম্পর্কে সব জেনে নিয়েছে। কাজে এখন নতুন করে তার কোনো কিছু জানার প্রয়োজন নেই। ইমনের কোনো প্রশ্ন না থাকায় রাশেদা বেগম ইমনকে নিচে গিয়ে বসতে বলেন।
সবাই হালকা নাস্তা পানি করার পর বিয়ের বিষয়ে কথাবার্তা বলেন। সবকিছু সবার পছন্দ মিলে যাওয়ায় আগামী শুক্রবারই তাদের বিয়ের দিন হিসেবে ধার্য করা হয়। তারিন জানালার একপাশে আনমনা হয়ে বসে আছে। ব্যাপারটা মাহিরের চোখে পড়লেও মাহির সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। হাতের দরকারি কাগজগুলো গুছিয়ে একটা আলমারি ড্রয়ারে ঢুকিয়ে রাখে। রাবিয়া খানম একটা দরকারি কাজের জন্য তারিনের খোঁজ করতে করতে তার রুমে এসে ঢুকেন। তারিনকে এমন উদাস ভাব নিয়ে জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বসেন। কি রে তারিন, এত উদাস ভাব নিয়ে কি ভাবছিস? তারিন কিছুটা হকচকিয়ে উঠে পেছনের দিকে তাকায়। রাবিয়া খানমকে দেখে তাড়াতাড়ি চোখের কোণে জমে থাকা জল এড়াতে গিয়ে ব্যর্থ হয়। তারিন, কি হয়েছে মা? বাড়ির কথা মনে পড়েছে? তারিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পাগলি মেয়ে, এর জন্য একা একা বসে কান্না করবি? আমাদেরই উচিত ছিল তোকে যাওয়ার কথা বলা, কিন্তু মাহিয়ার বিয়ের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। শুক্রবারে যেহেতু মাহিয়ার বিয়ে, তাই আজকেই তুই মাহিরকে নিয়ে চলে যা। তারিন খুশিতে লাফিয়ে ওঠে, যদিও সেটা সবার চোখের অগোচরে। মাহির এতক্ষণ তাদের সব কথাবার্তা শুনলেও রাবেয়া খানম তার কাছে এসে পুনরায় কথাটা বললে মাহির এমন ভাব করে যেন সে কিছুই শুনেনি। আম্মু, আমার অনেক কাজ বাকি আছে। তাছাড়া 2 দিন পর মাহিয়ার বিয়ে, অনেক কাজ পড়ে আছে, এখন না গেলে কি নয়? তারিন এদিকে তাকিয়ে কথাটা বলে, মাহির, আমি কোনো কথা শুনতে চাই না। আর এগুলো নিয়ে তোর চিন্তাও করতে হবে না। তোর আব্বু সব সামলে নিতে পারবেন। তুই তারিনকে নিয়ে আজই রওনা দে। তাহলে আশা করি একদিন থেকে পরদিন চলে আসতে পারবি। বিয়ের পর সেই কবে ফেরার সময় একবার গিয়েছিল, এরপর আর যাওয়া হয়নি। তাছাড়া ওনারা বারবার ফোন করে তারিনকে যেতে বলেছেন। মেয়েটার মনের অবস্থাও তো বুঝবি নাকি? আচ্ছা ঠিক আছে, তাকে রেডি থাকতে বলো। তারিন তাড়াতাড়ি একটি লাগেজ গুছিয়ে নেয়। তার আর মাহিরের জন্য কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে লাগেজ ভর্তি করে। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আম্মা, আমরা তাহলে আসি? হ্যাঁ যা মা, আল্লাহ তোদের সহি সালামতে বাড়ি পৌঁছে দিক। মাহির গাড়ি স্টার্ট দেয়। তারিন গাড়ির সিট বেল্ট টেনে সেটা কোমরে বেঁধে নেয়। হালকা একটা ঝাঁকুনি দিয়ে গাড়ি তার সমান্তরাল পথে চলতে শুরু করে। বিকেলের দিকে তারিন আর মাহির বাড়ি এসে পৌঁছায়। দরজায় কলিং বেলের শব্দ শুনতে পেলে তারিনের আব্বু এসে দরজাটা খোলেন। তারিন এবং মাহির প্রায় একসাথে সমস্বরে সালাম দেয়। তারিনের আব্বু হঠাৎ মাহির আর তারিনকে দেখে প্রায় অবাক হয়ে যান। সালামের জবাব দিয়ে তারিন আর জামাইকে ভেতরে আসতে বলেন। তারিনের আব্বু খুশিতে জোরে জোরে ডাকাডাকি শুরু করে শান্ত ঘরটাকে মুহূর্তের মধ্যে হৈহুল্লোড়ে ভরিয়ে তোলেন। কই তারিনের মা, তাড়াতাড়ি এসো, দেখে যাও কে এসেছে। তারিনের আম্মু সুফিয়া বেগম মাথায় ঘোমটা টেনে দিতে দিতে বলেন, কে এসেছে? আমাদের তারিন আর জামাই এসেছে। সুফিয়া বেগম হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসেন। তারিনার মাহির পুনরায় সালাম দেয় সুফিয়া বেগমকে দেখে। জামাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর সুফিয়া বেগম রান্নাঘর থেকে মাহিরের জন্য হালকা নাস্তা ও পানি নিয়ে আসেন। সুফিয়া বেগম রান্নার কাজে ব্যস্ত। তারিন এদিক ওদিক তাকাতে তাকাতে রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কিছু কিছু জিনিসপত্রের পরিবর্তন একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সুফিয়া বেগম ফ্রিজ থেকে মাংস বের করতে গিয়ে দেখেন তারিন তার পেছনে দাঁড়িয়ে আছে। কি রে, তুই এখানে কি করছিস? না, একটু দেখছিলাম, রান্নাঘরটা অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ রে মা, একটু নতুনভাবে সাজিয়েছি। হুম, দেখতে দেখতে সবকিছুই একসময় পরিবর্তন হয়ে যায়। কথাটা বলে তারিন একটা দীর্ঘশ্বাস ফেলে। তোকে এত উদাস দেখাচ্ছে কেন রে মা? কই না তো, কি রান্না করছো? এই তো এগুলো দিয়েই রান্না করব। কতদিন পর জামাই এ বাড়িতে এসেছে, তোর কি আমাদের কথা মনে পড়ে না? কতদিন ফোন করে বললাম তোকে যেন পাঠিয়ে দেয়। তোকে না দেখে মনটা ছটফট করছিল রে মা। সুফিয়া বেগম রান্নার কাজগুলো করতে করতে কথাগুলো বলছেন। না আম্মু, আসলে ওনার একটার পর একটা কাজ পড়ে যাওয়ায় আর সময় হয়ে ওঠেনি। আম্মু, তুমি না আমায় দেখবে বলেছ, তো এখানে এসে বসো, আজকের রান্নাটা আমি করি। কি বলছিস সেগুলো? কতদিন পর এলি আর এখন রান্নার কথা বলছিস? শরত, আগে ভাতের হাঁড়িটা বসায়। আম্মু তোমরাও না, ওইখানে শাশুড়ি আমা কিছু করতে দেন না, আর এখানে তুমি। কিছুটা বাচ্চাদের মতো অভিমান করে বলে। সুফিয়া বেগম তারিনের কথা শুনে জোরে হেসে দিলেন। পাগলি মেয়ে একটা, কয়দিন পর তোকে এই সব কিছু করতে হবে, তখন না হয় করিস। অনেক ভাগ্য করে এরকম একজন শাশুড়ি পেয়েছিস। সুফিয়া বেগম মিটিমিটি হেসে গ্যাসের চুলা অন করে ভাতের হাঁড়িটা বসান। এশার আজান হয়ে গেলে তারিনের আব্বু আজাদ হোসেন মাহিরকে সাথে করে নিয়ে মসজিদে যান। পথে মধ্যে আজাদ হোসেনের কিছু পরিচিত বন্ধু বান্ধবের সাথে তার দেখা হয়। তিনি তাদেরকে তার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তারা মাহিরের সাথে কিছু কথোপকথন করার পর অবশেষে সবাই একসাথে হেঁটে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়।
তারিন রান্নাঘর থেকে খাবার এক এক করে টেবিলে এনে রাখছে। প্লেট, গ্লাস সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখে। সুফিয়া বেগম ফ্রিজ থেকে ঠান্ডা পানীয় এবং দই বের করে আনেন। সবকিছু সাজানোর পর তারা মাহিরের আসারের জন্য অপেক্ষা করে। মিনিট খানিকের মধ্যে মাহির আজাদ হোসেনের সাথে কথা বলতে বলতে রুমে এসে ঢুকে। তারিন মাহিরকে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে আসতে বলে। মাহির বেসিনে হাত মুখ ধুয়ে টেবিলে এসে খেতে বসে। এত কম সময়ে একসাথে এত পদের রান্না দেখে মাহির কিছুটা অবাক হয়। তাছাড়া যা যা রান্না করা হয়েছে সবই তার পছন্দের খাবার। সুফিয়া বেগম মাহিরকে উদ্দেশ্য করে বলেন, কি হলো বাবা, খাওয়া শুরু করো। মাহির মাথা নাড়িয়ে বলে, জি খাবো, আপনারাও বসে পড়ুন। তারপর আমরা সবাই একসাথে বসে ডিনার শেষ করলাম। আজকে সারাদিন ধরে মাহিয়ার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। যাই করতে যাবে শুধু ইমনের কথা মনে পড়ে। আচ্ছা, সেও কি আমার কথা ভাবছে? কথাটা ভাবতে মাহিয়া দুহাত দিয়ে মুখটা ঢেকে ফেলে। যে যাই বলেছে সব কথার মধ্যে মাহিয়া ভালো লাগার সহ খুঁজে পাচ্ছে। রুমে এসে লাইট অন করে ডায়েরিটা হাতে নিয়ে কিছু কথা লিখতে বসে যায়। এটা মাহিয়ার একটা পুরনো অভ্যাস। যখনই তার মনটা ভালো থাকে তখনই সে ডায়েরিটা হাতে নিয়ে ভালো লাগার কথাগুলো ছন্দে ছন্দে লিখে রাখে। আজকে তো আর ব্যতিক্রম নয়, বরং অন্যান্য সময় ডায়েরি লেখার থেকে আজকে আরও বেশি আকর্ষণ অনুভব করছে। কি লিখবে সেটা কিছুক্ষণ ভেবে কলম নাড়াতে থাকে। তারপর ডায়েরিতে লেখে, প্রতিটি প্রহর কাটছে তোমার অপেক্ষায়, দুচোখে হাজারো স্বপ্ন কবে ছোঁয়া পাবে পূর্ণতায়। দোদুল্যমান ঘড়ির কাঁটা ছুটে চলেছে অবিরাম, শূন্য গায়ে জড়িয়ে এসো দেখব নয়া বিরাম। এইটুকু লেখে মাহিয়ার কলম থেমে যায়। আজকে আর কবিতা লেখা হবে না। হৃদয়ে ধুকধুক শব্দ করছে, হাতে কাঁপা কাঁপা ভাব। যখন তার কোনো কিছু নিয়ে খুবই এক্সাইটেড কাজ করে তখন আর কোনো কিছু লেখা সম্ভব হয় না। কেমন যেন মনের ভেতর অস্থিরতা শুরু হয়ে যায়। মাহিয়া ডায়েরি হাত থেকে রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে। তারিন মাত্র রুমে এসে ঢুকে। মাহির বিছানায় একটা বই হাতে নিয়ে পড়ছে। অন্যদিন হলে এই সময়ে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। আজকের কোনো কাজ না থাকায় বই হাতে নিয়ে সময় কাটছে। তারিন গলা দিয়ে ওহম ওহম শব্দ করে। মাহির একবার তার দিকে তাকিয়ে পুনরায় বইয়ের দিকে মনোযোগ দেয়। শুক্রবারই তো মাহিয়ার বিয়ে, কোনো প্ল্যান করলেন? না। কি পড়বেন না পড়বেন কিছুই না? এখনো ভাবিনি। ও, আপনি চাইলে আমি পছন্দ করে দিতে পারি, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। কোনো দরকার নেই, ঠিক আছে। তারিন কিছুটা অভিমান করে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। কি হলো? মাহির তারিনকে উদ্দেশ্য করে বলে, ঘুমাবো, তাই লাইট অফ করে দিলাম। কথাটা বলে হাসি আটকানোর জন্য মুখ চেপে ধরে। দেখছো না আমি বই পড়ছি। মাহির বই হাত থেকে রেখে লাইট অন করে। তারিন মাহিরের দিকে তাকায়, তারপর বালিশ মুখের সামনে ধরে রেখে দিয়ে আবার শুয়ে পড়ে। ফজরের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে তারিনের। ঘুম ঘুম চোখে মাহিরের দিকে তাকে দেখে মাহির ঘুমিয়ে আসে। এই যে শুনছেন, উঠুন, ফজরের আজান হয়ে গেছে। কি হলো, উঠুন। মাহির হকচকে ঘুম থেকে ওঠে। তোমার তো সাহস কম না, তুমি আমাকে স্পর্শ করছো। ওহ সরি, ঘুমের ঘরে এত খেয়াল করিনি। আপনি মসজিদে যাবেন না? এই একদম আমার সাথে এরকম কথা বলবে না। মনে হচ্ছে যেন উনি আমার। কি আমি আপনার? কিছু না, সরো, আমি উঠব। হি হি হি, উঠুন না, কে আটকাচ্ছে আপনাকে? আল্লাহ, সকাল সকাল এ কার পাল্লায় পড়লাম। মাহির উঠে গিয়ে মসজিদে যায়। আর তারিন মুচকে মুচকে এসে ওয়াশরুমের দিকে চলে যায়। সবাই একসাথে বসে সকালের নাস্তা করছে। আজাদ হোসেন নানা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে তিনি একটা জায়গার কথা বলেন। জায়গাটা এখান থেকে বেশ কাছেই এবং এটি দর্শনীয় স্থানও বটে। মাহিরের দিকে তাকিয়ে বলেন, জামাই বাবা, তুমি চাইলে জায়গাটা দেখে আসতে পারো, খুব সুন্দর জায়গাটা। তারিন অনেক আগে একবার আমার সাথে গিয়েছিল, তখনও খুব ছোট ছিল। কিরে মা, তোর জায়গাটার কথা মনে আছে? না আব্বু, তবে কিছু কিছু মনে পড়ছে। তাহলে তুই আর মাহির গিয়ে একবার ঘুরে আয়। তারিন মাহিরের দিকে তাকায়। মাহির মাথা নিচু করে বসে আছে। এরই মধ্যে সুফিয়া বেগম বলে উঠলেন, আচ্ছা, এগুলো পরেও তো বলা যাবে নাকি? জামাই বাবা, তুমি খাও তো। আচ্ছা ঠিক আছে, পরেই কথা হবে। হা হা হা। শুনুন, যাবেন কোথায়? আব্বু যে বললেন। মাহির মনে মনে ভাবল, এখানে একা একা বসে থাকার থেকে জায়গাটা ঘুরে আসা অনেক ভালো। তাই তারিনের কথায় সায় দেয় যাওয়ার জন্য। আচ্ছা দারিন, আমি বোরকাটা পরে আসি। 5 মিনিটের মধ্যে তারিন বোরকা, নেকাব, মোজা পরে আসে। আমি রেডি, চলুন। মাহির আর তারিন হেঁটে হেঁটে জায়গাটায় গিয়ে বসে। সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর। চারদিকে সবুজ বৃক্ষ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, বহমান মিষ্টি হাওয়া, ফুলের ঘ্রাণে চারদিক মোহরিত হয়ে আছে।
সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এখানে একটা স্বচ্ছ পানির নদী বহমান আছে, যেটা জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। অনেকক্ষণ এখানে অবস্থান করার পর মাহির তারিনকে যাওয়ার কথা বলে, আর একটু থাকি না, এই জন্য আমি কাউকে নিয়ে কোনো জায়গায় আসতে চাই না। আচ্ছা ঠিক আছে চলুন। একটু হাঁটার পর মাঝ রাস্তায় তারিন থেমে যায়। কি হলো, থামলে কেন? ফুচকা? কি? ওই যে। তারিন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়। আল্লাহ, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। চলো। হি হি হি। ফুচকা খাওয়া শেষে দুজনে একসাথে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে আসরের আজান হয়ে যায়। মাহির তারিনকে বাড়িতে পৌঁছে দিয়ে মসজিদ দিকে চলে যায়। শোনো, আজকে আমাদের বাড়িতে ফিরতে হবে। আচ্ছা, আমি আম্মুর সাথে কথা বলছি বিদায় নেওয়ার জন্য। তারিন গিয়ে সুফিয়া বেগমকে কথাটা বললে তিনি কিছুতেই রাজি হলেন না। অনেক কথা বলার পর অবশেষে মাহিয়ার বিয়ের কথা বলে কোনোভাবে রাজি করে। সুফিয়া বেগম গিয়ে আজাদ হোসেনকে তাদের বিদায় দেওয়ার কথা বললে তিনিও তাদের থাকার জন্য বেশ জোরাজোরি শুরু করেন। মাহিয়ার বিয়ের পর আবার আসবে বলে কোনো মতে তারিন তার আব্বুকে রাজি করে। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মাহিয়া মাহিরকে একটা ফোন দিত। এরা কি এখনো রওনা দেয়নি? আচ্ছা আম্মু। মাহিয়া ফোনে মাহিরের নাম সার্চ করে মাহিরকে কল দেয়। আম্মু, রিং যাচ্ছে, ধরো, তুমি কথা বলো। মাহির: আসসালামু আলাইকুম আম্মু, আমরা রওনা দিয়ে দিয়েছি, একটু পর এসে পড়বো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, এটা জানার জন্যই কল দিয়েছিলাম। রওনা দিয়ে দিছে? একটু পর এসে পৌঁছাবে। আম্মু, মাত্র একদিন হলো অথচ ভাবিকে খুব মিস করছি। রেমা, মেয়েটা সত্যি খুব মিশুক। আমিও তারিনকে খুব মিস করছিলাম। মাহির অনেক ভাগ্য করে এরকম একটা মেয়েকে বউ পেয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। যাক, একটু পর ভাবে এসে পড়বে। আমি সব কিছু গোছগাছ করে রেখে আসি। আচ্ছা যা। ক্রিং ক্রিং। মাহিয়া, দেখতো, মাহির বোধহয় এসে পড়েছে। কণ্ঠটা একটু উঁচু করে বললেন যাতে মাহিয়া পাশের রুম থেকে কথাটা শুনতে পায়। মাহিয়া রাবিয়া খানমের কথাটা শুনে বিছানা থেকে লাফ মেরে ওঠে। তারপর হাত থেকে ফোনটা বিছানায় রেখে দরজা খুলতে সামনের দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাবি, এসে গেছো? ওয়ালাইকুম আসসালাম। মাহিয়া, ভাবি তোমায় অনেক মিস করছিলাম। দাও, তোমার লাগেজটা আমার হাতে দাও। না না মাহিয়া, ঠিক আছে। আরে দাও তো। মাহিয়া তারিনের হাত থেকে লাগেজটা তার হাতে নেয়। কি রে, সাথে যে আমিও আছি, সেটা কি তোর চোখে পড়ছে না? হি হি হি। তোমায় অনেক ভালোবাসা দেখিয়েছি, এখন ভাবিকে একটু সাহায্য করি। কর। শুধু কোনো কিছুর প্রয়োজন পড়লে আমার কথা মনে পড়ে না? ভাইয়া, তুমিও না? আচ্ছা, তুমি এত হিংসুটে কেন? ভাবিকে একটু সাহায্য করলাম দেখে এত অভিমান? মাহিয়া, এগুলি কি শুরু করেছিস? এত লম্বা জার্নি করে আসলো, আগে তাদের একটু বসতে দে, বললেন রাবিয়া খানম। আসো ভাবি। আবার? হি হি হি। আচ্ছা ঠিক আছে বাবা। ভাইয়া, ভাবি, তোমরা দুজনই এসো। মাহিয়ার কথায় মাহির হালকা একটু টোকা মেরে বলল, এবার ঠিক আছে ভাইয়া। মাহিয়া মাথায় হাত বোলাতে বোলাতে বলল। এতক্ষণ তারিন হাসি চেপে রাখলেও এখন আর হাসি আটকাতে না পেরে জোরে জোরে হিহি করে হাসতে লাগলো। রাতে এশার নামাজ পড়ে সবাই একসাথে ডিনার করতে বসে। মাহিয়ার বিয়ের বিষয় নিয়ে সবাই যার যার মতো এটা সেটা নিয়ে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে ভিডিও করার কথা আসে। ইমরান আহমেদ প্রথমেই এ ব্যাপারে সাফ জানিয়ে দেন বিয়ের অনুষ্ঠানে কোনো প্রকার ক্যামেরাম্যান আনা হবে না। সবাই ইমরান আহমেদের কথায় সম্মতি জানায়। আজকে মাহিয়ার বিয়ে। বরযাত্রী ইতিমধ্যে রওনা দিয়ে দিছে। মাহিয়াকে এখনও শাড়ি পরানো হয়নি। তারিন তার হাতের কাছ ছেড়ে মাহিয়ার রুমে আসে। তারপর আলমারি থেকে ইমনের ফ্যামিলি থেকে দেওয়া শাড়ি গহনাগুলো সুন্দর করে পরিয়ে দেয়। ভাবি, আমি কিন্তু সাজবো না। মাহিয়া, এটা কি বলছো? তুমি তোমার বরের জন্য সাজবে, তবে এতটা সাজ দিব না যাতে করে তোমার প্রকৃত চেহারার বিকৃতি ঘটে, আর এটা আমাদের করা উচিত না। ভাবি, তুমি ঠিক বলেছ। আচ্ছা, হালকা একটু সাজিয়ে দাও। মাহিয়াকে সাজগোজ করানোর পর তারিন তাকে আয়নার সামনে নিয়ে বসিয়ে দেয়। তারপর আয়নার সামনে থাকা পর্দাটা সরিয়ে মাহিয়াকে আয়নার দিকে তাকাতে বলে। মাহিয়া কিছুক্ষণ স্থিরচিত্তে আয়নার দিকে তাকিয়ে রইল। সত্যি, ভাবির সাজানোর ধরনটা অসাধারণ। হালকা সাজের মধ্যে দিয়েও যে মানুষকে এত সুন্দর লাগতে পারে সেটা মাহিয়ার নিজেকে না দেখলে বুঝতেই পারত না। তারিনের জানালার দিকে চোখ পড়তে দেখল খুব সুন্দর করে সাজ করা একটা কার গেট দিয়ে ভেতরে এসে ঢুকছে। আর সাথে সাথে চারদিকে হইচই শুরু হয়ে গেল। মাহিয়া, মনে হয় বরযাত্রী এসে গেছে। এই বোরখাটা তোমার কাছে রেখে দিলাম। আচ্ছা ভাবি। ইতিমধ্যে রুমে মাহিয়ার বান্ধবীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তারিন তাদেরকে মাহিয়ার পাশে বসিয়ে দিয়ে অন্যান্য কাজের জন্য রুম থেকে বেরিয়ে আসে। বরযাত্রী বলতে ইমন, তার ফ্যামিলি আর তাদের খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন এসেছে। ইমরান আহমেদ আর মাহির তাদেরকে যথারীতি সাদরে গ্রহণ করলেন। হালকা একটু নাস্তা করার পর ইমনের আব্বু
ইমরান আহমেদ, মাহির এবং বরযাত্রী হিসেবে আসা পুরুষগণ জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দেন। জুম্মার নামাজ শেষ হলে মসজিদে কিছু খেজুর খুরমা বিলিয়ে দেন। তারপর বরকনে দুজনের সম্মিলিতে উভয়ের অভিভাবক যে সাক্ষী রেখে নির্ধারিত মোহরানা আদায় করে বিয়েটা সম্পূর্ণ হয়। মাহিয়া, তাড়াতাড়ি বোরকাটা পরে নাও, তোমাকে রওনা দিতে হবে। মাহিয়ার রুমে এসে তারিন কথাটা বলে। তারিনের আসার 5 মিনিট পর রাবিয়া খানমও তারিনের রুমে আসেন। মাহিয়া রাবিয়া খানমকে দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আম্মু, এতক্ষণ কইছিলে? অশ্রুসিক্ত কণ্ঠে মাহিয়া কথাটা বলে। এই তো মা, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে তোর কাছে আসতে পারিনি। আস্তে আস্তে মাহিয়ার কান্নার আওয়াজটা আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর পর ধুক তুলে তুলে কান্না করছে। রাবেয়া বেগমের মনটাও খুব ভেঙে পড়েছে। তারপরও নিজেকে সামলিয়ে মাহিয়াকে সান্ত্বনা দেন, কিন্তু কিছুতে মাহিয়ার কান্নার বাটটা আটকানো যাচ্ছে না। রাবিয়া বেগম মাহিরকে চারদিকে খুঁজছিলেন, কিন্তু কোথাও মাহিরকে চোখে পড়ছে না। অবশেষে তারিনকে জিজ্ঞেস করায় তারিন মাহিরকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটতে লাগলো। তারিনের পরনে তখন বোরকা ছিল, সাথে হাত মোজা, পা মোজা দিয়ে হাত পা ঢাকা ছিল। তারিন মাহিরকে কোথাও খুঁজে না পেয়ে তার নিজের রুমের দিকে যাচ্ছিল। আর তখনই হঠাৎ করে তার হাতে একটা ঝাঁকুনি দিয়ে টান অনুভব করলো। তারিনের রুমের দিকটা এখন বেশ নিলিবিলি, সবাই নিচে ভিড় জমিয়েছে। তারিন মাহিকে খুঁজতে এসে এরকম একটা ঘটনার সম্মুখীন হবে সেটা সে কল্পনাই করতে পারেনি। তারিন পেছনের দিকে তাকাতে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটাকে দেখে তারিনের কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। ছেলেটার কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য তারিন আপ্রাণ চেষ্টা করছে। এরই মধ্যে মাহির এসে উপস্থিত হওয়াতে ছেলেটি এক দৌড়ে অন্যদিকে চলে যায়। আর তারিন দৌড়ে সে মাহিরকে জড়িয়ে ধরে। সাথে সাথে মাহির তারিনকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দেয়। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, এরকম একটা কাজ তুমি করতে পারো? অবশ্য না পারার কোনো কিছু নেই। তোমার মতো মেয়েরা তার নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। বিশ্বাস করুন, এই ছেলেটাকে আমি চিনি না। আমি তো আপনার খোঁজে বেরিয়েছিলাম। আর তখনই চুপ, একদম চুপ। আমার সাথে একটা মিথ্যা কথা বলবে না। চোর কখনো চুরি করে সেটা কি সে স্বীকার করে? প্লিজ, না জেনে মিথ্যা অপবাদ দিবেন না। আল্লাহ এটা কখনো সহ্য করবেন না। সলসল চোখে তাকিয়ে তারিন মুখ চেপে ধরে কথাটা বলে। আজকে আমার বোনের বিয়ে বলে আমি এর মধ্যে কোনো গন্ডগোল পাকাতে চাই না, কিন্তু তোমার এই মিথ্যার মুখোশ আমি সবার সামনেই ফাঁস করে দিব। কথাটা বলে মাহির রাগে ফুসলাতে ফুসলাতে এখান থেকে প্রস্থান নেয়। অপরদিকে তারিন তার রুমে গিয়ে দরজা বন্ধ করে অনেকক্ষণ নীরবে চিৎকার করে কান্না করে। মাহির, তুই এসেছিস? হ্যাঁ। কি রে, তোকে এরকম লাগছে কেন? কি হয়েছে তোর? কি হয়েছে সেটা পরে বলবো। এখন মাহিয়াকে তাড়াতাড়ি বের হতে বলো, সবাই অপেক্ষা করছে। ঠিক আছে। রাবিয়া বেগম মাহিয়াকে নিয়ে রুম থেকে বের হলেন। মাহির, তারিনকে কোথাও দেখছে না। মেয়েটা এই সময় কোথায় গেল? আম্মু, দেরি হয়ে যাচ্ছে। রাবিয়া বেগম ছেলের চোখের দিকে তাকিয়ে দেখলেন চোখটা লাল হয়ে আছে। মাহির যখন জোরে চিৎকার করে কথা বলে তখন তার কালো চোখটা লাল হয়ে যায়। তাই রাবিয়া বেগম আর কোনো কথা না বাড়িয়ে মাহিয়াকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। মাহিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে তারিনকে খুঁজছিল, কিন্তু আশেপাশে কোথাও তারিনকে চোখে পড়ছে না। মাহিয়ার পাশে ছিল বিধায় মাহিয়া আস্তে করে কানে কানে মাহিরকে তারিনের কথা জিজ্ঞেস করে। মাহির সঠিক কোনো উত্তর না দিয়ে মাহিয়াকে সান্ত্বনার একটা কথা বুঝিয়ে দিয়ে তারিনের কথাটা ভুলিয়ে রাখে। ইমরান আহমেদ মাহিয়াকে ইমনের হাতে তুলে দেন। ইমনের কাঁধে হাত রেখে বলেন, আমার আদরের মেয়েটাকে এমন কোনো কষ্ট দিও না বাবা, যাতে সে তোমার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। কোনো ভুল করে ফেলে তাকে তুমি বুঝিয়ে বলো। আমার মেয়েটা বুঝবে ইনশাল্লাহ। আর মারে, তুই কখনো স্বামীর অবাধ্য হইস না। যতক্ষণ সে সত্যের পথে থাকবে তার প্রতিটি কথা তুই মেনে চলিস। আরও কোনো ভুল করলে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরে আনার চেষ্টা করবি। আর একে অন্যের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে। তাহলে জীবনের কোনো বাধা তোমাদেরকে আলাদা করতে পারবে না। সবসময় আল্লাহর ওপর ভরসা রাখবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে। আজকে ইমরান আহমেদ যে কথাগুলো তার জামাইকে বলছেন, সেই একই কথাগুলো হয়তো তার ছেলের ক্ষেত্রে প্রযোজ্য। মাহিয়া তার আব্বুকে জড়িয়ে ধরে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ইমরান আহমেদের হৃদয়টা চিরে ক্ষতবিক্ষত হইতে লাগল। কোনোরকম মেয়েকে সান্ত্বনা দিয়ে গাড়িতে উঠিয়ে বসালেন। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে তার কলিজা টুকরো মেয়েকে অজানা এক গন্তব্যের দিকে পাড়ি দিয়ে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহিয়াকে বিদায় জানিয়ে রাবিয়া খানম একেবারে ভেঙে পড়েছেন। কোনোভাবেই কাজে মন বসাতে পারছেন না। বারবার মনে হতে থাকে, আমার মেয়েটা সবকিছু সামলে উঠতে পারবে তো।
ফ্যামিলিতে মাহিয়া খুব আদরের মেয়ে ছিল। রাবেয়া খানম মেয়েকে দিয়ে কোনোরকম কোনো কাজ করাননি। সেসবই নিয়ে তিনি অনেকটা দুশ্চিন্তা করছেন। অবশ্য বিয়ের আগে একটু একটু রান্না শিখিয়েছেন। এদিক ওদিক আশেপাশে তাকিয়ে তারিনকে কোথাও না পেয়ে রাবেয়া খানম তারিনকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে আসেন। এতক্ষণে তারিন নিজেকে অনেকটা সামলিয়ে নিয়েছে। তারিন, আসবো মা? হ্যাঁ আম্মা, আসো। কোনো কিছু ভালো লাগছে না রে মা। মাহিয়ার জন্য চিন্তা করছো? মাহিয়া ঠিক নিজেকে মানিয়ে নিতে পারবে। তুমি শুধু শুধু চিন্তা করো না, তাই যেন হয়। আল্লাহ, আমার মেয়েটাকে সাহায্য করুন। আম্মা, তুমি কিছু খেয়েছো? কিছু খেতে ইচ্ছে করছে না রে। তুই খেয়েছিস? না, আমিও খাইনি। আচ্ছা আম্মা, তুমি ডাইনিং রুমে গিয়ে বসো, আমি খাবার আনছি। আচ্ছা, দীর্ঘশ্বাস ফেলে বললেন। হ্যালো দোস্ত, কি খবর? তোর বউকে এখনো আছে নাকি তাড়িয়ে দিয়েছিস? ওই, তোকে না কতবার বলেছি আমার বউ বলে ওকে ডাকবি না। ঠিক আছে ঠিক আছে, যখন নতুন আরেকটা বিয়ে করবি তখন না হয় ডাকবো। যা কাণ্ড করেছি না। হো হো করে হেসে বলল। কি রে, তুই কি এখনো ওই মেয়েটাকে ঘর থেকে বের করে দিসনি? আগে ডিভোর্স পেপারটা হাতে এসে যাক, তারপর দেখবো ও কি করে এই বাড়িতে থাকে। তো কবে ডিভোর্স পেপারটা পাচ্ছিস? কালকেই। আচ্ছা দোস্ত, ধামাকা দেখার জন্য অপেক্ষা করছি। হা হা হা। ফোনটা রেখে দিয়ে মাহির কিছুক্ষণ রুমে নীরব হয়ে বসে রইল। আর মাত্র একটা দিন, তারপর থেকে আমি আমার নতুন জীবনটা শুরু করতে পারবো। মাহিরের ভাবনার মধ্যে তারিন এসে রুমে ঢুকল। আজকে তারিন আর কোনো কথা না বলে সোজা বিছানার উপর গিয়ে বসে। তারপর কপালে হাত দিয়ে চেপে ধরে কতক্ষণ আনমনা হয়ে বসে রইল। তারিনের মাথায় প্রচণ্ড ব্যথা করছে। অনেকক্ষণ ধরে কান্না করার ফলে এই ব্যথাটা তৈরি হয়েছে। মাহির রুমে তারিনকে দেখে কোনো প্রকার শব্দ না করে রুম থেকে বেরিয়ে গেল। আসরের আজান হয়ে গেলে তারিন বিছানা ছেড়ে অজু করার জন্য ওয়াশরুমে যায়। পরদিন সকালে তারিন রান্নাঘরে রাবিয়া খানমের সাথে নাস্তা তৈরি করাতে সাহায্য করছে। রাবিয়া খানম তারিনকে এইটা ওটা এনে দিচ্ছেন আর তারিন নাস্তা তৈরি করছে। সকালের ব্রেকফাস্ট করার পর মাহির রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। রাবিয়া খানম মাহিরকে জিজ্ঞেস করেন, মাহির, আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? এত সকাল সকাল বেরিয়ে পড়ছি যে? হুম আম্মু, আজ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ? আগে আসি, তারপর নিজেরাই দেখতে পারবে। তারিনের দিকে তাকিয়ে কথাটা বলল। মাহির আর এক সেকেন্ডও এখানে না থেকে বাহিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসবো? আরে মাহির, এসো এসো। ডিভোর্স পেপার রেডি করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। তুমি বসো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তোমার বউকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো কেন? সে অনেক কথা, বলবো অন্য একদিন। আজ তাহলে আসি। আচ্ছা আসো। কিছুটা আনমনা হয়ে বললেন। মাহিরের বাসায় পৌঁছতে দুপুর প্রায় 12:30 বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে মসজিদের দিকে রওনা দেয়। আজকে একটু আগে ভাগে মসজিদে গিয়ে পৌঁছেছে। মসজিদের ইমাম সাহেব বসে বসে তালাক সম্পর্কে ওয়াজ করছিলেন। মাহির কিছুটা বিরক্তি নেই কথাগুলো শুনছিল, কিন্তু হঠাৎ ইমাম সাহেবের একটা কথা মাহিরের মনের ভেতরে তুমুল গতিতে এসে ধাক্কা খায়। আল্লাহ তালার কাছে বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক। কোনো মমিন কোনো মমিনাকে যেন অপছন্দ না করে। সে তার কোনো বৈশিষ্ট্যকে অপছন্দ করলে তার অন্য বৈশিষ্ট্য সন্তুষ্ট হবে। কথাটা শুনে মাহির ইমাম সাহেবকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। ইমাম সাহেবের প্রতিটি কথায় মাহির নিজেকে খুব অপরাধী মনে করল। দিনের পর দিন তারিনের সাথে করা অন্যায়ের জন্য মাহির অনুতপ্ত হতে লাগলো। তারপর জহরের নামাজের সময় হয়ে আসলে মাহির নামাজ শুরু করে। নামাজ শেষে অনুসূচিত হয়ে তার সমস্ত অন্যায়ের জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি স্বরে ক্ষমা চায়। রাবেয়া খানম রুমে এসে তারিনের হাতে কিছু কাগজ দিয়ে বললেন, দেখো তো মা, এগুলো মাহিরের দরকারি কোনো কাগজ কিনা? হ্যাঁ, এগুলো তো ওনার অফিসের কাগজ। ছেলেটা কি যে করে না, সবকিছু সরিয়ে ছিটিয়ে রাখে। ঠিক আছে, তুই এগুলো ওর ড্রয়ারে রেখে দে, পরে এসে আবার হন্তদন্ত হয়ে খুঁজতে লাগবে। আচ্ছা আম্মা। রাবেয়া খানম কাগজগুলো তারিনের হাতে দিয়ে তার রুম থেকে চলে যান। তারিন কাগজগুলো রাখার জন্য ড্রয়ার খুলতে গিয়ে তার চোখের সামনে একটা কাগজ পড়ে। দূর থেকে কাগজটা দেখে তারিন কিছুটা আঁচ করতে পারে। তারপর কাঁপা কাঁপা হাতে কাগজটা ড্রয়ার থেকে তার হাতে নেয়। কাগজের মধ্যে চোখে পড়ার মতো একটা জায়গায় লেখা ডিভোর্স পেপার। মুহূর্তের মধ্যে তারিনের চারদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসলো। মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। অনেক কষ্টে বিছানার পাশে গিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে। তারিন অনুভব করলো তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আস্তে আস্তে কান্নার গতিটা আরো বাড়তে লাগলো, কিন্তু সেটা বোবা কান্না। কোনো প্রকার শব্দ বের হচ্ছে না।
মাঝে মাঝে নাক ডাকার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ তারিন পিছন থেকে তার কাঁধে কারো হাত অনুভব করলো। হকচকে উঠে পেছনে তাকাতে দেখল মাহির তার পেছনে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে কান্নাটা মুছবে। ঠিক তখনই মাহির তারিনের হাতটা ধরে ফেলে। তারপর মাহির তার হাতের আঙ্গুল দিয়ে তারিনের চোখের পানিটা মুছে দেয়। তারিন কোনো কিছু বুঝে উঠতে না পেরে অবাক হয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল। প্লিজ, আমাকে মাফ করে দাও তারিন। এই প্রথম মাহিরের মুখ থেকে আকুল স্বরে তারিন ডাকটা শুনে তারিন তার নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তোমার সাথে অনেক অন্যায় করেছি। এখন তুমি আমাকে মাফ না করলে সারা জীবন আমি তোমার কাছে অপরাধী হয়ে থাকব। প্লিজ তারিন, আমাকে মাফ করে দাও। আবারও তারিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু এবারের কান্না ছিল সম্পূর্ণ অন্যরকম, এক পরম সুখের। তারিন মাহিরের বুকে হাত দিয়ে চাপড়াতে থাকে এবং মুহূর্তের মধ্যেই মাহির তাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। আমায় ক্ষমা করে দিয়েছো? আমি কখন কারো ওপর রাগ পুষে রাখি না। অভিমানী সুরে তারিন কথাটা বলল। হা হা হা, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে রাবেয়া খানম রুমে আসলে তারিন তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। আচ্ছা, তাহলে আমি পরে আসি। মাহির মুচকি এসে বলল। না আম্মু, বলো কি জন্য এসেছো? না থাক, পরে বলবো। কথাটা বলে রাবেয়া খানম রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। মাহির মুচকি এসে তারিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আম্মু চলে গেলেন কেন? তারিন মাহিরের মুখে মুখ গুজিয়ে বলল, জানি না। হা হা হা। তারপর মাহির তারিনকে তার কাছ থেকে ছাড়িয়ে এক হাঁটু গুজে নিচে বসল। প্রিয়তমা, আজকে আমি তোমাকে আমার না বলা কথাটা বলতে চাই। ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়তমা। তৎক্ষণাৎ মাহির তার পাঞ্জাবির পকেট থেকে সদ্য প্রস্ফুটিত একটা গোলাপ বের করে তারিনের দিকে এগিয়ে দেয়। তারিন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলে? আজকে বাগানে নতুন ফুটেছে। আসার সময় চোখে পড়েছিল, তাই নিয়ে এসেছি। হি হি হি। তারপর তারিন মুচকি একটা হাসি দিয়ে মাহিরের হাত থেকে গোলাপ ফুলটা তার হাতে নেয়। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ধরনের গল্প পেতে চান কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দের গল্প আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।